এই মুহূর্তে সরাসরি নবান্নে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে, কি বলছেন শুনবো। তা নাহলে যে তাণ্ডবের যে পরিধি ছিল এবং যে ঝড়টা এসেছিল সেটা প্রায় 400 মানে চওড়াতেও কিলোমিটার বেগে ট্রেন নিয়ে এসেছিল। যে একটা সরু থালা এসে চলে এলো তা না, পুরো আকাশটা জুড়ে একদম একটা করেছিল, তার মধ্যে ঘুরছে, ধাক্কা মারছে। আগে আগে আমরা যেসব ঝড় দেখেছি, ধরুন কিছুক্ষণ হলো, 15 মিনিট হলো থেমে গেল, আধ ঘন্টা হলো থেমে গেল, এটা 8 ঘন্টা কন্টিনিউ করেছে। ইভেন আবহাওয়াবিদরাও যেটা বলেছিলেন যে 2:30টায় শুরু হবে এবং 5:30টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা তো 8:30, 9টা, 10টা, 10:30, 11টা বেজে গেল, 12টা বেজে গেল পুরো তাণ্ডবটা। সুতরাং হয়তো লক্ষাধিক মানুষকে আমরা বাঁচাতে পেরেছি, কারণ আবহাওয়াবিদরা যেটা বলেছিলেন বা পরিবেশবিদরা বা যারা এইসব নিয়ে কাজ করেন, যে জায়গাগুলোতে অ্যাটাক করার কথা ছিল, দেখা গেল যখন অ্যাটাকটা হলো আরো বেশি পরিধি নিয়ে অ্যাটাকটা হলো, ব্যাপকতা খুব বেশি। হয়তো আমরা জানতাম সুন্দরবনের কয়েকটা জায়গা, গোসাবা, নামখানা, সন্দেশখালী, দুটো 24 পরগনা নিয়ে, বা কিছুটা বসিরহাট, কিছুটা হাসনাবাদ, বা কিছুটা পাথর প্রতিমা, কিছুটা গঙ্গাসাগর বা এই নিয়ে হবে, কিন্তু সেটা নয়, টোটাল এরিয়াটা জুড়ে হয়েছে তাণ্ডব। জয়নগরও বাদ যায়নি, কুলতলিও বাদ যায়নি, ক্যানিংও বাদ যায়নি, এমনকি সোনারপুর বাদ যায়নি, বারুইপুর বাদ যায়নি, ভাঙড় বাদ যায়নি, কোনোটা না। কুলতলি, জয়নগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে একেবারে পাথর, সাগর, ওদিকে ক্যানিং ইস্ট ওয়েস্ট, বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হাসনাবাদ, হাবড়া, অশোকনগর, বসিরহাট, টোটালটা জুড়ে তাণ্ডব হয়েছে। তারপর ওদিকে নদিয়াতেও হয়েছে অনেকটা, বীরভূমেও হয়েছে, পার্টলি অনেকটাই হয়েছে। আজকে তো আবার নর্থ বেঙ্গল জুড়ে হবে, এবং তাছাড়াও বাঁকুড়াও অনেকটা গেছে, ঝাড়গ্রামও গেছে, মিদনাপুর ওয়েস্টও গেছে, মিদনাপুর ইস্টেও, দীঘা, নন্দীগ্রাম, সুতাহাটা থেকে শুরু করে ম্যাডাম এটা কত বড় ছিল বোঝা যাবে। আপনি দেখুন এট দ্য সেম টাইম এক এন্ড টাচ করছে সাউথ 24 পরগনা, ডায়মন্ড হারবার পেরিয়ে একদিকে পুরো ইস্টে, আর সেকেন্ড এন্ড যে আছে সেটা বাঁকুড়াতে রয়েছে। মাঝখানে যত জেলা আছে সব এফেক্টেড, এত ব্যাপক সাইজ। মানে কলকাতায় ধরুন আই ঢুকছে আর টেলটা রয়ে গেছে সেই আপনার বনগায়, অথবা কলকাতায় টেলটা রয়ে গেছে, ঢুকে গেছে এটা নদিয়ায়। কতটা পরিধি, কতটা ব্যাপকতা, এটা নিয়ে আগামী দিন গবেষণা করার ব্যাপার আছে। ব্যাপারটা এতটাই সিরিয়াস ভাবে হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং যে কথাটা আসছে, এই ন্যাচারাল ক্যালামিটিস এর ব্যাপারটা ভীষণ সাংঘাতিক হয়ে যাচ্ছে। একদিকে কোভিডের একটা ভাইরাস, একটা ছোট্ট ভাইরাস সমস্ত মানুষকে একেবারে শঙ্কিত করেছে, আর এটা হচ্ছে এটা আকাশের, এটা আরেকটা ভাইরাস এমন ভাবে আক্রান্ত হয়েছে যে যার কোনো শুরু আর শেষ নেই। কালকে যারা আমরা উপলব্ধি করেছি তারা লাইফ লং একটা ট্র্যাজেডিকে চোখের সামনে দেখতে পেয়েছি। যারা কলকাতায় ছিলেন, ইভেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, কারণ টাইম টু টাইম ডিএমদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তো এমন সময় গেছে যে আমরা ডিএমদের কানেক্ট করতে পারছি না। আমি আজকে উত্তর 24 পরগনা ডিএমকে অনেকবার কানেক্ট করার চেষ্টা করলাম, পেলাম না, পাওয়া যাচ্ছে না, সময় নেটই নেই। এই অবস্থায় লক্ষ লক্ষ মানুষকে আমরা বাঁচাতে পারলেও মানুষের সহযোগিতায় মানুষ বেঁচেছেন। আমরা হয়তো কিছুই করিনি, বাট আমাদের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এডিএম থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, এসপি, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, আইসি থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, বলে সবাই মিলে, আমাদের ব্যাটালিয়ান থেকে শুরু করে প্রত্যেকে চেষ্টা করে বাঁচিয়েছে অনেক মানুষকে। আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট, এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে সবাই, ইলেকট্রিসিটি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ইরিগেশন, পঞ্চায়েত, সব ডিপার্টমেন্ট একসাথে কাজ করেছে। তা সত্ত্বেও প্রায় সারা জেলায়, যেটা আমার মনে হচ্ছে এক্ষুনি যেটা লিস্ট আমি পেলাম ডিজির থ্রুতে বেঙ্গলে, সেটা হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটে একটা ডেথের কথা বলা হয়েছে, কিন্তু কুণাল তো আমাকে 3টে-4টে বললো। 4টে তাহলে লিখতে হবে এখানে, হাওড়ায় 4টে, 1+3। ইলেকট্রিকিউশন 4টে হয়েছে,
আর তোমার 3টে হার্ট অ্যাটাকে ওই সময় মারা গেছে 3টে এবং দিওয়াল দেওয়ার পরে, ঠিক আছে। তারপরে তো 1+3 4টে হয়েছে, 3+4 7। দিওয়াল তার মানে নাম্বারটা আপনার বেড়ে গেল 56। 1+6 মানে হচ্ছে 7। ফিল্ডের রিপোর্ট 57। তার মানে দেখুন, হাওড়া জেলায় 7 জন, দেওয়ালপুরে ম্যাক্সিমাম হয়েছে, বসিরহাটে হয়েছে 10 জন। এত প্রিকশন নেবার পরেও আটকানো যায়নি, মানে গাছ টাছ পড়ে মারা গেছে ম্যাক্সিমাম। বিদ্যুৎ এবং গাছ, বিদ্যুৎ তো সবাইকে বারণই করা হয়েছিল যে হাত দেবেন, বা অনেক জায়গায় কেটেও দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে বেরিয়ে গেছে, অনেক যাচ্ছে, এগুলো বারণ করা হয়েছিল। এখানে সাবধানতা অবলম্বন করে লক্ষ লক্ষ মানুষ বেঁচেছেন। বাট এরই মধ্যে বাড়ির মধ্যে যদি গাছ ভেঙে পড়ে, সে কি করবে বেচারা? বাড়ির মধ্যে যদি একটা ডিজাস্টার হয়ে যায়, সে কি করবে? রাস্তা বাড়ি থেকে বেরিয়েছে, টিনটা এসে কেটে দিয়ে চলে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। হাওড়ায় যে একটা ছোট্ট মেয়ে মারা গেছে, অর্থাৎ হাওড়া পুলিশ কমিশনারেটে মারা গেছে 7 জন, বসিরহাটে 10 জন, পূর্ব মেদিনীপুরে 6 জন, চন্দননগর পুলিশ কমিশনারেটে 2 জন, বারুইপুরে 6 জন, ডায়মন্ড হারবারে 8 জন, রানাঘাটে 6 জন, বনগাঁ তো বসিরহাটের মধ্যেই হবে, another PD है पुलिस डिस्ट्रिक्ट পুলিশ ডিপার্টমেন্ট, বাট জেলা তো একটাই। मैडम जिला है তাহলে জেলায় হিসেবে হবে 10 আর প্লাস হচ্ছে আপনার 13 জেলা হিসেবে 13 হবে। মানে ব্যারাকপুর পিসিও এর মধ্যে আসবে, 4 জন আরো হয়ে যাবে ব্যারাকপুরটা এর মধ্যে। তাহলে ওই জেলায় হবে 17, মানে যদি জেলা হিসেবে জোগাড় করা হয়। জি ম্যাম। আপনি পুলিশ স্টেশন অনুযায়ী করেছেন। আমরা 1 2 3, তার মানে হচ্ছে 17। নর্থ 24 পরগনা হচ্ছে 17, আর সুন্দরবন দিতে হচ্ছে 4। আর কলকাতায় অনুজ যেটা ইনফরমেশন দিল সেটা হচ্ছে 15 জন। তার মানে টোটাল হচ্ছে 57, 5 62, 10 72, এখনো পর্যন্ত যা ইনফরমেশন আছে, লেটেস্ট ইনফরমেশন। 72 মারা গেছে গাছ পড়ে এবং বিদ্যুতিক কারণে নানাভাবে, 72 জন। তার মানে ডিজাস্টারটা কতটা সাংঘাতিক ছিল না দেখলে বোঝা যাবে না। আরে কি বলবো, মানে বললাম তো, কালকে আমি বাড়ি যেতে যেতে দেখছি এই মহিলা পুলিশ যেটা আছে আপনার জেলের পাশে আমি আস্তে আস্তে একটা ছবি তুলছিলাম। এখানে আপনি কি করে ঘরের মধ্যে থেকেও বাঁচা যাচ্ছে না এমন অবস্থা, দুর্যোগের যে ডেন্সিটি। ধরুন আপনি দেখুন, এই দেখুন বাড়ি, আমি আস্তে আস্তে ছবিটা তুললাম, কোথায় গেল এটা দেখাও তো। বাড়ি আলিপুর মহিলা জেল, যেটা মহিলা জেলের পাশে, এটা মানে বাড়ির ওপরে সমস্ত গাছগুলো দেখুন কিভাবে পড়েছে। এটা তো ছোট বাড়ি দেখলেন, আবার দেখুন পাকা বাড়ি, আমি আপনাকে দেখাচ্ছি, আমি পাশাপাশি তুললাম। এই দেখুন পাকা বাড়ি, অথচ দেখুন ঠিক ওই মহিলা জেলের ওখানে, আলিপুর যেটা মহিলা পুলিশ জেল, মানে আলিপুরে এই অবস্থা। সুতরাং এই ছবিগুলো আমি আস্তে আস্তে তুললাম, এটা বড় স্ক্রিনে দেখিয়ে দিন, তাহলে ডেন্সিটিটা বুঝতে পারবে। কলকাতার মধ্যে আলিপুরে, মানে বাড়ির মধ্যে মোটা মোটা গাছ বছরের পর বছর, সেগুলো সমস্ত পড়েছে। আরে সে তো আমার বাড়ি গাছ, সে যদি বলেন আমার বাড়ির সব গাছই গেছে ভেঙে, আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটা, আমি তো আজ সকালে দেখলাম ওদের টিনগুলো উপরে সব ছাদের উড়ে গেছে, কিন্তু আমি সকালে দেখলাম ওই বাড়িটা মানে পুরো প্রাচীরটা এতটা ভাঙা। ওটা ফায়ার ব্রিগেডকে দিয়ে আজকে কালকের মধ্যে করে নিতে হবে, আমি বলেছি, স্বরূপদা দেখিয়েছি, অলরেডি হয়ে গেছে। আমি দেখছি পুরো চাঙ্ক 3 তলার উপরে বাড়িটা পুরো ফেটে ঝুলছে। মানে আমার বাড়ির অপোজিটে যে বড় বাড়িটা, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বাড়িটা, ওইখানে আছি। আমি পাড়ায় যেতে যেতে দেখলাম পুরো মদনপাল লেন থেকে শুরু করে হরিশ্চেটের যে স্ট্রিটে কত বাড়ি ভেঙে পড়ে আছে, পুরো বড় বড় মোটা মোটা গাছ শুদ্ধ, একদম পুরো গ্রিল টিল বেঁকিয়ে দিয়েছে একদম। ধরুন যেগুলো পুলিশের ব্যারিকেড থাকে বা লোহার যে গ্রিলগুলো দিয়েছিল রাস্তায়, সেগুলো পুরো একদম গার্ডওয়াল বেঁকিয়ে একদম, মানে পুরো গাছ, মোটা গাছ হয়তো 200-300 বছরের হবে, পুরো মানে শেকড় শুদ্ধ নিয়ে ফেলে দিয়েছে। মানে টোটাল যদি এই ছবিগুলো রাখা যায় তাহলে দেখবেন এটা আগামী দিন গবেষণা করবার জন্য কতটা তীব্র হলে
এই পরিস্থিতি হতে পারে। ইভেন আমি শুনেছি গঙ্গার জল সেই সময় 40 ফুট উঁচুতে ছিল। তাও লো টাইডের সময় আমাদের তো ঈশ্বর আল্লাহ রক্ষা করেছে। লো টাইডের সময় মানে যখন ভাটা, সেই সময় এটা এসেছিল। আর 8টা সাড়ে 8টার পর থেকে তো জোয়ার লেগে গেছে। এইটা যদি 8 ঘন্টা জোয়ারের সময় থাকতো তাহলে আরো আরো অনেক সর্বনাশ, কত লোক যে তলিয়ে যেত তার কোনো ঠিক ছিল না। উত্তর 24 পরগনায় তো আমি দেখছিলাম, আর দক্ষিণ 24 পরগনায় থ্যাঙ্কস টু আর ডিএম, পুলিশ, এসপি এবং টোটাল অফিসার সকলকেই, টোটাল টিমকে, তাদের নেতৃত্বে যারা কাজ করেছেন, প্রত্যেকটা এমব্যাঙ্কমেন্ট বাঁধ সব ভেঙে গেছে। এবং তারপর আবার জোয়ারের জল এসে ধাক্কা দিয়েছে, ধাক্কার ওপর ধাক্কা। এবার দেখুন সেই বাঁধগুলো ভেঙে যাওয়া মানে গ্রামের পর গ্রাম ডুবে যাওয়া, ফসল ডুবে যাওয়া, পানের বরজ ডুবে যাওয়া, মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাওয়া। এত মানে এই দুর্যোগ, এটা একটা দুরন্ত দুর্যোগ, দুর্দান্ত দুর্যোগ। এবং তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে। কিছুদিন আগে, মাস 6 আগে আমরা বুলবুলটাকে শান্ত করলাম, এলাকাগুলোকে ডেভেলপ করে দিলাম। তারপর একটা ফোনই এসেছিল, তখনও অনেক মানুষ আক্রান্ত হয়েছিল, তবু এটা কম ছিল, আমাদের উপর দিয়ে কম গেছিল, উড়িষ্যায় বেশি গেছিল। আর তারপরে এবারেরটা আমি তো আইলাও দেখেছি, আইলাতে কিছু কিছু পোর্শন এফেক্টেড হয়েছিল, কিন্তু এত বড় ডিজাস্টার আগে কখনো আমি দেখিনি। এবং আমি প্রধানমন্ত্রীকে বলবো যে তিনি একবার ভিজিট করে যান, দেখতে পাবেন ডিজাস্টারটা কি মানে অবস্থায় আছে। আমি নিজেও ভিজিট করতে যাব, কিন্তু আগে আমি চাই, এখন খুব ক্লাউডি আছে, অ্যাট প্রেজেন্ট দ্য সিচুয়েশন ইজ নট ওকে। আমাদের 3-4 দিন 5 দিন এখন কাটাতে হবে এই কারণে যে আমাদের আকাশটা ক্লিয়ার করতে হবে আর নাম্বার মতো সিচুয়েশন করতে হবে। আপনি হেলিকপ্টারে গেলেও সেই পরিস্থিতিটা এখন নেই, পরিবেশটা নেই। রাস্তার পর রাস্তা ডিসকানেক্টেড, টেলিফোন কানেকশন নেই, ইলেকট্রিকের কানেকশন নেই, কিচ্ছু নেই, নাম্বার মতো অবস্থাই নেই। জলে জলাকার হয়ে গেছে, কোথায় পুকুর, কোথায় গ্রাম, কোথায় মাটি নরম হয়ে গেছে, ধসে গেছে। এই ব্যাপারগুলো খুব মর্মান্তিক। সুতরাং এখন যেটা হচ্ছে, একটা দিক তো হয়েছে, একটা পার্ট হচ্ছে ভয়ঙ্কর দুর্যোগ আসার আগে একটা প্রিকশন, সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। কিন্তু বাড়ির মধ্যে গাছ পড়ে গিয়ে যদি মারা যায়, বা বাড়ির মধ্যে বিদ্যুতের পোল পড়ে গিয়ে যদি মারা যায়, বা জলের মধ্যে সে বেরিয়েছে, বিদ্যুতের জলে কানেকশন হয়েছে, না বেরোলে ভালো হতো। কাল রাত্রি যেমন হাওড়া আমি শুনছিলাম যে বাইক নিয়ে বেরিয়েছে এবং 2 জন, হ্যাঁ বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে, ওই তো বাইকে এরকম বাইক নিয়ে বেরিয়েছে ইলেকট্রিক। ওই সময়টা বেরোনো উচিত না, যার জন্য আমরা বারবার করে বলছিলাম। যাক গিয়ে জীবনের তো একটা ক্ষতি হয়েছে। যারা যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে, যেটা আমাদের ডিজাস্টার থেকে 2.5 লাখ টাকা করে মনে আমরা দিই। দূষণ এইটা একটা দিয়ে দিতে হবে, জেলায় যারা মিনিস্টার আছে দিয়ে দেবে, বাদ বাকি আমি যখন যাবো সেটা দেখে নেব। 2 হচ্ছে আমাদের এবার কাজটা হচ্ছে, কালকে কিন্তু একটা জিনিস বলতে হবে, আমাদের কোনো অফিসার কিন্তু ফিল্ড ছেড়ে বেরোয়নি। এবার আমি কলকাতা থেকে যাওয়ার সময় দেখেছি প্রত্যেকটা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং পুলিশ অফিসারও রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই ঝড়ের মধ্যে, ওই জলের মধ্যে, ওই তাণ্ডবের মধ্যে। কেউ কিন্তু চলে যায়নি। ইভেন কালকে যেভাবে নবান্নটা আমরা দেখছিলাম পুরো হিল ছিল, ভূমিকম্প হলে যেমন থরথর করে কাঁপে। আমরা তো সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেতে ছিলাম ডিজাস্টার ওয়ার রুমে। আমি একবার 14th ফ্লোরে উঠেছিলাম আমার ঘরটায় যাওয়ার জন্য, দেখছি পুরো থরথর করে কাঁপছে, ভাইব্রেশন হচ্ছে, এবং যখন তখন ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। সে ভয়ঙ্কর এক গোঙানির আওয়াজ, আমি নিজে ঘরে ঢুকতে পারলাম না। তার মধ্যে দেখলাম ডান দিকটা পুরো কাজগুলো ভেঙে ঝরঝর করে কাজগুলো সব ভেঙে পড়লো একটা সাইডের। সুতরাং ভয়াবহতা দেখে আমি বলছি একটা পার্ট তো কালকে হয়েছে, আজকে বৃষ্টিটা থাকবে অনেক জায়গায়। নর্থ বেঙ্গলে বিশেষ করে আমাদের নজর রাখতে হবে, নর্থ বেঙ্গলের যারা ডিএমরা আছে, এসপিরা আছে, নজর রাখতে হবে ভালো করে। আর যেগুলো ডিজাস্টার অলরেডি হয়ে গেছে সেখানে আমাদের রেস্টোরেশন ওয়ার্ক, রিলিফ ওয়ার্ক, দিস ইজ অফ প্রায়োরিটি। হোম মিনিস্টার আমাকে ফোন করেছিলেন এবং আমিও বলেছি যে এরকম ভয়াবহ ডিজাস্টার আমি দেখিনি। সুতরাং তোমাদেরও আমরা অনুরোধ করব যে
আমাদের ডিজাস্টার যেটা আমাদের হেল্প করে, ডিজাস্টারের যেটা আছে সিস্টেম, সেই ডিজাস্টার সিস্টেম থেকে আমরা যেন টাকাটা পাই। কতটা পাবো আমি জানি না, বাট হয়ে যাবার 500 দিন পরে পেলে তো আমার লাভ নেই, আমার ইমিডিয়েট প্রয়োজন। একদিকে কোভিড চলছে, কোভিড-19 কোনো পয়সা আমরা পাইনি, এখানে আমার প্রায় 1000 কোটি টাকার উপর খরচা হয়ে গেছে। একদিকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে, তাদের নিয়ে আসতে হচ্ছে। 225টা ট্রেনের আমরা ব্যবস্থা করেছি, হয়তো 2-3 দিন পরে আবার চালু হবে, 25 তারিখ থেকে হবে, কারণ এই 2 দিন আমরা একটু রেস্টোরেশন ওয়ার্ক করি, নাহলে ঢুকতে পারবে না গ্রামে। চারিদিকে গাছ টাছ পড়ে আছে, ইলেকট্রিসিটি পোল পড়ে আছে, কোথায় বিপদ হয়ে যাবে। তারপরে দেখুন তাদের আবার বাড়িতে পৌঁছাতে হচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, থাকা খাওয়া এভরিথিং। এটা একটা বড় খরচা, সেটাও এই ক্রাইসিসের মধ্যে চলছে। স্যালারি একটা বড় ফান্ড দিতে হয়, আমাদের 55,000 কোটি টাকা দেনা এবং সুদ শোধ করেও সব রাজ্যে দেখবেন মাইনে দেওয়া বন্ধ হয়ে গেছে। কোথাও 50% কেটে নিচ্ছে, কোথাও 25% কেটে নিচ্ছে। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টও ডিএ ফ্রিজ করে দিয়েছে, বা ওদের একদিন করে মাইনে প্রতি মাসে কাটবে, মানে এক বছরে 1 মাসের মাইনে কাটবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত এসব কিচ্ছু করিনি। অনেক রাজ্য আবার ডিজেল এবং পেট্রোলের উপরে 5 to 10% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ যখন দুর্যোগে আর দুর্ভোগে আছে, আমরা কিন্তু সেটাও করিনি। কিন্তু আমরা কি করে চালাবো? এই অবস্থায় যতটা পাচ্ছি আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে করতে হবে। আমাদের অস্টারিটি মেনটেন করে যে পয়সাগুলোর প্রয়োজন নেই, অনেক সময় আমরা ভাবি, আমার এটা যেমন সুজিত আমাকে একবার বলছিল বলে আমার চোখ খুললো, দিদি তাহলে এগুলো কাউকে দিয়ে দিই। আমরা কেন? বললো আমার একটা ফান্ড আছে, এটা হচ্ছে ওয়েলফেয়ারের জন্য। তারপর আমি খোঁজ নিলাম, এখন এইসব ফান্ডগুলোর খরচা করা যাবে না, মানুষের জন্য করতে হবে। অনেক দিয়েছি, অনেক করেছি, এখনো তো দিতে হচ্ছে আমাকে। এর মধ্যে আমাদের প্রায় 1.5 কোটি পেনশন, তার বেশি দিতে হচ্ছে সব মিলিয়ে জয় বাংলায়। পেনশনের 2 মাসের টাকা আগে অগ্রিম দিয়েছিলাম এর জন্য, আবার 2 মাসের জন্য অগ্রিম দিতে হচ্ছে। তারপর ধরুন রেশনের একটা কয়েক হাজার কোটি টাকা খরচা, 5 কিলো করে চাল, এই যে 3 মাস আমরা দেবো বলেছিলাম, তারপর আবার 3 মাস আমরা 5 কিলো করে চাল গম মিলিয়ে দেবো আপ টু সেপ্টেম্বর, ফ্রি অফ কস্ট। সেখানে প্রায় 7.5 কোটি, কোথায় দেখছিস 10 কোটি, 7.5 কোটির অনেক বেশি। এ টাকাটা বেড়ে গেছে আরো অনেক। এরপরে হচ্ছে আরো অনেক আছে, যাই হোক কত আর বলবো। এই অবস্থায় বাঁধগুলো আমাদের ইমিডিয়েট সারানোর প্রয়োজন। নবীন এখানে আছে। একটা জিনিস তোমাদের আমি বলবো, অনেকে আবার এই সুযোগে ভাবে কি যে আমি তো এই তো পেয়ে গেলাম, ব্যাস এই সুযোগে আমি যতটা পারি করে নিই। মানে অনেকে আছে যারা ভাবে যে এই তো অনেক অর্ডার পেয়ে গেলাম। একটু দেখবেন নজর করে, এই কাজগুলো ফর নাথিং যেন আমি টাকা খরচ না করি। আমি যে টাকাটা খরচ করব প্রতি বছর বাদ ভাঙবে, প্রতি বছরই আমি লাগাবো, তারপরে খারাপ হয়ে যাবে, কোনো ব্যাড কোয়ালিটি দিয়ে যেন কাজ না হয়। তুমি নিজে নবীন এটা দেখবে দায়িত্ব নিয়ে। এবং শুভেন্দুকেও আমি বলছি থ্রু প্রেস মিডিয়া, যে তোমরা নিজেরা একটু দায়িত্ব নিয়ে দেখো, যাতে যেটা প্রয়োজন সেটা করো, যেখানে প্রয়োজন নেই সেটা করবে না। কোনটা প্রয়োজন, কোনটা আমার এসেন্সিয়াল। সামনে কিন্তু আবার বন্যা আসছে। বন্যা মানে ওই সময়টা বর্ষা হয়, ডিবিসি জল ছাড়ে, তখন আবার তোমার বীরভূম, উলুবেড়িয়া, তোমার উদয়নারায়ণপুর ওই দিকটা থেকে শুরু করে, বাগনান থেকে শুরু করে, ওদিকে তোমার আরামবাগ, খানাকুল, গোঘাট থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমানের অনেকটাই ডুবে যায়, মেদিনীপুর, ওয়েস্ট। এগুলো কিন্তু লক্ষ্য রাখবে এখন থেকে। প্রত্যেকটা টাকা কিন্তু পয়সা দেখে খরচ করবে, কারণ আমার কাছে 1 টাকার দাম এখন 1001 টাকারও বেশি। যখন ক্রাইসিস চলে আর ফান্ড যেখানে 2 মাস ধরে কোনো আর্নিং নেই, এই পরিস্থিতি জীবনে কখনো হয়নি যে আজকে ইনকামটা 0 আর পুরো টাকাটা বের করতে হচ্ছে ঘর থেকে, ঘরে নেই। ইনকামটা হলে, তুমি মাইনেটা পেলে, তবে তো তুমি সংসারে মাস খরচটা চালাবে। তুমি যদি মাইনেটাই না পাও, তো জমানো টাকা দিয়ে কদিন চলে? শুনুন, টাকাটা আমাকে বের করবো কোথা থেকে তাই আমি জানি না। এই অবস্থায় কোভিডের জন্য অলরেডি আমরা 200 কোটি টাকা একটা ফান্ড করেছিলাম।
ডিজাস্টার একটা আমরা কোভিডের একটা ফান্ডও করেছিলাম, পাবলিকও দিয়েছিল কিছুটা, তাতে 150 কোটি টাকার মতো আমরা পেয়েছি, হয়তো 150 কোটি টাকার মতো, সেটাও পুরো আমরা দিয়ে দিয়েছি, খরচা হয়ে গেছে। কোভিডেই আমরা যা ফান্ড দিয়েছিলাম তার অনেক বেশি খরচা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ লোককে কোয়ারেন্টাইন করা, থাকা, খাওয়া, মেশিন কেনা, ভেন্টিলেটর থেকে শুরু করে ওষুধ কেনা, পিপিই থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে ইন্স্যুরেন্স করা থেকে শুরু করে ব্যাপক একটা টাকা খরচা হয়ে গেছে। এটা আমরা কিছু পাইনি এখনো। এগুলো তো এক্সট্রা ঘর থেকে দিতে হচ্ছে না, এক্সট্রা হাত পাতা। তো এই একটা গেল। ম্যাডাম, নবীনের রাস্তাও আছে, ওখানে খুব সাবধানে থাকতে হবে, বিকজ এখন কিছু কিছু রিপেয়ার করতে হবে, আবার কিন্তু বৃষ্টি এসে যাবে, আবার ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, এইটা আমি যেটা বলি, রাস্তা যেটা পিডব্লিউডি নবীন, এটা মাথায় রাখতে হবে। আমি অরূপকেও বলবো, যেটা হচ্ছে যেটা প্রয়োজন। এখন একটা আমি প্যাচ আপ করলাম, টাকাটা দিয়ে দিলাম, আবার 2 মাস বাদে আবার বৃষ্টি হয়ে গেলে নিয়ে বলো আবার প্যাচ আপ করো, এটা হবে না। অনেক সময় আমি দেখেছি সাদা পাথরটা লাগায়, সাদা স্টোনটা ইউজ করে, যেটা গুঁড়ো হয়ে যায়, হাত দিয়ে করলেই গুঁড়ো হয়ে যায়। বন্ধ করা হলেও অনেক জায়গায় করা হয়। সেটা ওই নর্থ বেঙ্গলে তো মাটি পাওয়া যায় না, এখানে তো 3টে লেয়ারের রাস্তা হয়, এখানে যেমন মাটি পাওয়া যায় ওখানে পাওয়া যায় না, ওরা মাটির জায়গায় ওটাকে ইউজ করছে। না, আমি সেটা জানতে চাই না। আমার কথা হচ্ছে আমি এমন 1 পয়সা খরচ করব আমার কনস্ট্রাকশনে, যেটা আমার 3 বছর 4 বছর 5 বছর চলবে। আমি যাকে দিয়ে কাজটা করতে হবে, এনভায়রনমেন্টও এবার সিস্টেম করে দেবে, যাকে কাজ করাবে বলবে 3 ইয়ার্স ইউর রেসপন্সিবিলিটি, যদি কিছু হয় তারপর আমি আবার দেখবো। আর রাস্তা ছোট হলেও মনে রাখবে, প্যাচ আপ করলো, প্যাচ আপের কোনো ভ্যালু নেই, বৃষ্টি পড়লে উড়ে চলে যাচ্ছে। আমাদের রাস্তা সব 3 বছরের ডিএলপি তে যাচ্ছে। আমি তার মধ্যে তো ভেঙে যাচ্ছে, আমি তো দেখছি, তখন বলে বর্ষা হয়ে গেছে ভেঙে গেছে। প্যাচ আপটা হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজি। না, ভেঙে গেলে 3 বছরের মধ্যে সেই কন্ট্রাক্টরই করবে, আমাদের কোনো পয়সা দিতে হবে যাকে, কিন্তু কন্ট্রাক্টর করে না তো ঠিক টাইমে, সেটা তো দেখতে হবে। আমার এমার্জেন্সি কোনটা, এমার্জেন্সি তোমরা ইমিডিয়েট দেখো, ছোট ছোট পোর্শন করে। ওই বড় একটা তোমাকে এমএলএ বা এমপিরা রিকোয়েস্ট করলো, তুমি 400 কিলোমিটারের একটা রাস্তা না করে তুমি দেখো গ্রামের কোন রাস্তাটা করলে লোকের কানেকশনটা বেশি হবে। তুমি টাকাটা খরচ করবে, ছোট ছোট জায়গায় করবে, ওটা বড় থেকে বেশি কাজ করবে। আর বড় বড় জায়গায় যেটা দরকার হলে নীতিন গাডকারির সাথে একটু কথা বলো তোমরা নিজেরাও, নবীনও একটু কথা বলবে, যে আমাদের কিছু যদি হেল্প করে, রাজীবও একটু কথা বলতে পারে, তাহলে ওই ন্যাশনাল হাইওয়ের সাথে কিছু রাস্তা আমরা স্টেট হাইওয়ে যুক্ত করে দিয়ে যদি আমরা কিছুটা হেল্প করতে পারি। ওই টাকাটা আলাদা রাখো, এই টাকাটা আলাদা রাখো, এটা মাথা খরচ করতে হবে ভালো করে। পঞ্চায়েতের কাজ কিন্তু খুব বড়, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত। পঞ্চায়েতে আমরা ভিতরকার কথাগুলো যেগুলো আলোচনা করেছি, আমার সাথে চিফ সেক্রেটারির আগে মিটিং হয়েছে ফাইন্যান্স সেক্রেটারির সাথে, সেটা আমি এখানে আলোচনা করছি না। আপনারা দেখুন যে বাংলার আবাস যোজনা দেওয়া হয়েছে, বাড়িগুলো তাড়াতাড়ি হোক। হ্যাঁ, আর ডিএমদের বলুন ইমিডিয়েট রিপোর্ট পাঠাতে। আর একটা জিনিস, পাটলি ভেঙে গেছে, পাটলি আবার মাটির বাড়ি, আবার পাটলি ভাঙে কি? একটা দেয়াল ভাঙলে আরেকটা দেয়াল ভাঙবে জানা কথাই, মাটিটা তো নরম, পুরোটাই ভাঙা হয়ে যায়। এটা একটা দেখে নিন। এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট প্রদীপ দ্বারা আছেন এখানে, সুনীল গুপ্তা, আশিস ব্যানার্জিরও, সবাইকেই আমি বলছি, হর্টিকালচার এবং এগ্রিকালচার, হর্টিকালচার মনোজ আছে না, ও তো ফায়ার ব্রিগেডে আছে, সুব্রত গুপ্তা আছে। হর্টিকালচার আমার কিন্তু শস্যের বড় ব্যাপার। হর্টিকালচার আর এগ্রিকালচার কতটা নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, কোন কোন এলাকায়, এটা কিন্তু ফিল্ডে লোক লাগিয়ে কাজ করতে হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে হর্টিকালচারের লোক যুক্ত হবে, একটা টিম, একটা টাস্ক ফোর্স। সিএস এর নেতৃত্বে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যারা এখানে প্রেজেন্ট আছে তাদের নিয়ে আমি করে দিচ্ছি আজকে। রেস্টোরেশন ওয়ার্ক অ্যান্ড রিলিফ ওয়ার্ক। অ্যাট দ্য সেম টাইম মনে রাখবেন এগ্রিকালচার ডিপার্টমেন্টকে লিড নিতে হবে। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সাথে পঞ্চায়েত, ফিশারিজ, আপনার অ্যানিম্যাল হাজবেন্ডারি, হর্টিকালচার, ফুড ডিপার্টমেন্ট, ফুড প্রসেসিং একসাথে থেকে ব্লক টু ব্লক সার্ভে করবে। যদি 5 জন লোক একসাথে সার্ভে করে, 5টা লোকের কাজ কিন্তু একসাথে হয়ে যায়। আলাদা আলাদা করতে গেলে একই জিনিস, খরচাও বেশি হয়, টাইমও বেশি নষ্ট হয়। যাতে আমাদের টাইমটা নষ্ট না হয় লক্ষ্য রাখতে হবে।
করে আপনারা আমাদের খুব দেরি করবেন না, 7 দিনের মধ্যে, তাও 7 দিন মানে অনেক দিয়েছি আমি, এর মধ্যে আপনাদের পুরো রিপোর্ট সাবমিট করতে হবে, ড্যামেজ এবং হাউ টু হেল্প। ফার্স্ট প্রায়োরিটি যেটা সিএস কে দায়িত্ব নিয়ে করতে হবে সেটা হচ্ছে জিআর দেওয়া থেকে শুরু করে, তিপ্পল দেওয়া থেকে শুরু করে, শাড়ি জামা কাপড় ওষুধ এগুলো দেওয়ার থেকে শুরু করে, হেলথ ডিপার্টমেন্টের এসছে নিগম, হ্যাঁ, যেমন সাপে কামড়ানোর ওষুধটা এই সময় লাগে, তারপরে হচ্ছে ডায়রিয়া, ওআরএস লাগে, Yes, ma'am. All are sufficient in stock. আমরা হ্যাঁ দেখে নাও এটা, আর জ্বরের ওষুধ লাগে, Yes, ma'am. তার মধ্যে কাশি সর্দি সিরাপ টিরাপ লাগে, বাচ্চাদেরও অনেক সময় পেট খারাপ হয়, Yes, ma'am. এগুলো দেখে নাও। হ্যাঁ, খারাপ জল যাতে না খেতে পারে। পন্ড যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট আছে এবং ফিশারিজ আছে এবং জলধরও আছে, পঞ্চায়েত আছে, এগুলো ডিএমদের বলতে হবে, মনোজ তুমি এটা একটু দায়িত্ব নিয়ে ডিএমদের কোঅর্ডিনেট করবে। সেটা হচ্ছে পুকুরগুলোকে 100 দিনের কাজের লোকদের দিয়ে ইমিডিয়েট পরিষ্কার করতে হবে, কারণ পুকুরের মধ্যে গাছপালা সব পড়ে পুকুরগুলো নষ্ট হয়ে যায়। গ্রামে অনেক মানুষ পুকুরের জলটাকে ইউজ করে, পুকুরগুলোকে 100 দিনের কাজে কনভার্জেন্সে লাগিয়ে দাও, যেমন বুলবুলের সময় আমরা করেছিলাম, তাতে 100 দিনের কাজের লোকটা কাজেও বাড়বে। রাস্তা পরিষ্কার, ম্যাডাম এবার গাছ কাটা, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে 28 রকম কাজ ওরা আইডেন্টিফাই করে দিয়েছে, যেটা মনে আছে বুলবুল সময় অনেক জায়গায় এটা প্রশ্ন হতো কি কোথায় থেকে এই ফান্ডিং হবে, পঞ্চায়েত থেকে। এটা ভালো কাজ হয়েছে ম্যাডাম। এর মধ্যে যেটা আপনি বলছেন দুটো জিনিসই আছে, রিপেয়ার অফ ফিশ পন্ড অ্যান্ড রিনোভেশন অফ ফিশ পন্ড, দুটোই এখানে ঢোকানো আছে। কাজে এই সব দপ্তর যদি সবগুলো হয়ে যাবে 100 দিনের কাজে। আমি তোমায় বলছি এখনই, গাছ কাটা, গাছ সরানো থেকে শুরু করে, পুকুর পরিষ্কার থেকে শুরু করে, গ্রামগঞ্জে কোথায় ঘরবাড়ি ভেঙেছে থেকে শুরু করে, এই কাজগুলো কিন্তু তারা করতে পারে 100 দিনের কাজের মধ্যে। Yes, ma'am. সার্ভে টিম তোমাদের যেমন আছে, সার্ভে টিম যেমন গভর্নমেন্টের ফিল্ড অফিসার আছে তারা করবে, সেটা একটা সেট করে দাও। সাথে সাথে হচ্ছে যে 100 দিনের কাজের লোকেদের কাজ বাড়াও এবং এই কাজগুলো ইমিডিয়েট করো। গ্রামে গ্রামে যে রাস্তাগুলো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, সবই হয়তো একসাথে আমি করতে পারবো না, টাইম লাগবে। একটা জিনিস আমরা করতে পারি, গ্রামের পঞ্চায়েতকে কাজে লাগিয়ে এবং আমাদের ক্লাবগুলো যেগুলো আছে তাদের কাজে লাগিয়ে, দরকার হলে যখন তুমি রাস্তা করতে পারছো না, ইমিডিয়েট তোমার কাছে ফান্ড নেই, ইট পাতি দাও না। আমি তোমায় বলছি, আমি জীবনে এই কাজটা করেছি বলে আমার অভিজ্ঞতা বলছি। একটা মাটির রাস্তা গর্ত ছিল, লোকে যেতে পারতো না, খুব গালাগালি দিত। আমরা নিজেরা গ্রামে গ্রামে গিয়ে, আমি যখন অপোজিশনে ছিলাম, আমরা 1000 ইট কিনলাম, কিনে একটা গ্রামের রাস্তায় ইট পাতলাম। তাহলে কি হলো, অ্যাটলিস্ট লোকে তো একটা রাস্তা তো পেয়ে গেল। একটা হচ্ছে তুমি কংক্রিট করবে যেখানে তোমার পয়সা আছে, যেখানে তোমার লাল মাটি দিয়ে করতে পারো সেটা তুমি করো, যেখানে তোমার কোনো স্কোপ নেই সেখানে তুমি সেন্স অ্যাপ্লাই করো। 100 দিনের কাজে লোকেদের দিয়ে ইট পাতাও, তাতে কাজটাও বাড়বে এবং কাজটা হবেই। এবং আমি মনে করি আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার্স বা কনস্টেবল বা আইসিরা আছে, পুলিশরা তো এখন অনেক কাজ করে, আগে তো ওদের কোনো ব্যাপারে কনফিডেন্সে নেওয়া হতো না, এখন তো ওরা কিন্তু খাবারটাও যেমন পৌঁছে দেয়, আবার মনে রাখবে ট্রেনিংটাও দেয়, আবার কিন্তু এই কাজগুলোকে তদারকিও করে, একটু কথাও বলে এবং তাদের ইনভলভও করে। আমি সুরজিৎকে যেটা বলবো, সুরজিৎ ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার বসুক, সাথে ট্রাফিকের বিবেকও সিনিয়র আছে, যেটা হচ্ছে তোমরা দেখো তোমাদের কাছে একটা ক্লাবের আছে যাদের আমরা হেল্প করেছি, তাদের দিয়ে কতটা কোন এলাকায় কতটা কাজে লাগাতে পারো, এই সময় কত প্রবলেম হচ্ছে কিনা তোমরা একটা অ্যাপ করো নিজেদের মধ্যে, তোমরা কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, তাতে বলো যদি আপনার এলাকায় কোনো প্রবলেম থাকে জাস্ট আমাদের জানান, হাউ টু সলভ সে আমরা কোঅর্ডিনেট করে নেব, ঠিক আছে? এবং এটা করো, এটা টাইম টু টাইম তোমাদের সাথে সেলিম বসবে, সেলিম আমার সিএমও গ্রিভান্সেস দেখে, সেলিম টাইম টু টাইম বসবে, আমাকে একটু জিজ্ঞেস করে নেবে এবং সেলিম ডেলি গৌতম দার সাথে কোঅর্ডিনেট করবে। বাদ বাকি যেগুলো গভর্নমেন্ট থেকে করানোর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি দিকে করলাম, কোনো অসুবিধা হবে না। কি কি প্রবলেম আছে, কোন প্রবলেমটা ইমিডিয়েট সলভ করা যায়, তোমরা যদি আমাদের ফিডব্যাকটা রেগুলার দাও তাহলে কিন্তু আমরা, কারণ লোকাল লেভেলে পুলিশ জানতে পারে কোথায় কি হচ্ছে না। আর তোমাদের আইবিটাকে স্ট্রং করতে হবে। তোমাদের আমি একটা গ্রামীণ পুলিশ তৈরি করে দিয়েছিলাম, যে গ্রামের ইনফরমেশনগুলো পাশান করবে, সেটাকে অ্যাক্টিভেট করো এবং তোমাদের আইবি এসবিটাকে একটু রিস্ট্রাকচারিং করো, যাতে কাজগুলো, এবং সবসময় যে তোমাকে পুলিশের সোর্সে কাজ করতে হবে তা নয়,
তুমি তোমার নিজের অ্যাটমসফিয়ার তৈরি করো না, আমি তো আর কিছু বলবো না। ইউ নো দ্য কি পার্সন অফ দ্য বুথ এরিয়া, তুমি বুথ এরিয়া ওয়াইজে কাজটা করো না, হয়ে যাবে। এটা একটা। মনোজকে ইমিডিয়েট যেটা করতে হবে, জল দিতে হবে, খাবার জল। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ডিভাস্টেটিং এরিয়া। কলকাতা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেগুলো আছে, ববি তোমরা মিউনিসিপ্যালিটি থেকে দায়িত্ব নাও, তাদের দিয়ে দেবে। খলিল কিন্তু আসতে পারেনি, বেচারা ভোরবেলা বাড়ি গেছে, ওর বাড়ি জলে ভর্তি। এসছে খলিল? না, ও আছে অন্য সিস্টেমে আছে, অন্য সিস্টেমে আছে, ঠিক আছে। তোমাদের যেটা হচ্ছে কলকাতায় যেখানে যা প্রবলেম আছে তোমরা দেখে নেবে। তুমি আছো দায়িত্বপূর্ণ লোক, আমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি জানি তুমি আছো। সুব্রত দা, অরূপ, সবাইকে নিয়ে, যারা যারা এমএলএরা আছে, কথা বলে বা কাউন্সিলরদের নিয়ে তোমরা তোমাদের মতো করো। তোমরা হোল নাইট করেছো, এবং হাওড়াতেও যারা যারা মারা গেছে তাদের বাড়িগুলো একটু, তুমি রাজীব আছো, তোমরা একটু পরে ভিজিট করে নিও, কারণ এখন মনে রাখবে সোশ্যালি ডিস্টেন্সিং করে আমাকে ডিজাস্টারটাও সামলাতে হচ্ছে যতটা পারবো, যতটা পারবো। 2 হচ্ছে, এবং ডিএম কে বলবো যে টাকাগুলো ওদের ডিজাস্টার থেকে দিলে ববির সাথে গিয়ে, ববি, অরূপ, রাজীবরা যারা আছে, লক্ষ্মীকেও ডেকে নেবে, করে দেবে। আর উলুবেড়ির ওদিকটা পুল আছে, ওদের দেখে নেবে। হুগলিতে দিলীপ এসছে কি? তবে হুগলিতে কি আরামবাগ, গোঘাট ওদিকে কিছু হয়েছে? খানাকুল, খানাকুল একটু বেশি ড্যামেজ হয়েছে, আর এই পুরসুরা আর গোঘাট যেমনি পার্শালি হয়, বুঝেছি, যেভাবে ড্যামেজ। জাঙ্গিপাড়া একটু ড্যামেজ হয়েছে, এগুলো দিকে একটু বেশি ড্যামেজ হয়েছে। শহরাঞ্চলে গঙ্গার ধার দিয়ে কিছু একটু শহরাঞ্চলের দিক থেকে, আরবান এরিয়া যেটা গঙ্গার ধার দিয়ে গেছে, দেখি এটা ববি তুই একটু মিউনিসিপ্যালিটি গুলোকে দিয়ে একটু দেখিয়ে নে। হ্যাঁ, সার্ভে করে নে একটা। হ্যাঁ, কোথায়? নদিয়া জেলা, আমি ডিএম এর সাথে কথা বলছিলাম, ওদের ওখানে অনেকটা ড্যামেজ হয়েছে, ওরা আমাকে রিপোর্ট দেবে। আমি বলেছি তুমি সব কালেক্ট করো, করে দাও। পশ্চিম মিদনাপুর কতগুলো এলাকা আছে ভালোই ড্যামেজ হয়েছে, মিদনাপুর পূর্বও তাই, বীরভূম বর্ধমান পূর্বটাও হয়েছে, অনেকগুলো জেলায় খুব ভালো, খুবই ড্যামেজ হয়েছে, দেখে নিন। আর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা তো ছেড়ে দিন, মানে কোনো তুলনাহীন এভাবে হয়েছে। সুতরাং আমাদের এবার হচ্ছে রিলিফ ওয়ার্ক, জলটা পৌঁছাও মনোজ। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিন্তু খাবার জল নেই। তার কারণ যখন পুকুরগুলো নষ্ট হয়ে যায়, জলের এটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু খাবার জল আমাকে সরবরাহ করতে হবে যতক্ষণ পর্যন্ত জলের এটা ওদের না হচ্ছে, এটা দেখে নাও। আর ইলেকট্রিসিটি যেটা রেস্টোর করতে হবে, আলাদা। শান্তনু, সুরেশও আছে এখানে, সেলিমও আছে। ইলেকট্রিসিটিটা তোমরা কি করে রেস্টোরেশন করতে পারো দেখে নাও। আর এখন যে জায়গাগুলো ইচ্ছা মতো পড়ে গেছে তো, বা কেবল এগুলো তারগুলো, টিভি নেটওয়ার্কও অনেক জায়গায় বন্ধ। আমি তো কাল বাড়িতে গিয়ে দেখলাম আমার বাড়িতেও টিভি নেটওয়ার্ক বন্ধ, সব জায়গায় বন্ধ। সুতরাং তোমরা যেটা করবে সেটা হচ্ছে হাউ টু রেস্টোর। তোমাদের প্রচুর ক্ষতি হয়েছে, আমি শুনেছি, হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। যাকে তোমরা দেখে নাও হাউ টু রেস্টোর, রেস্টোরেশন ওয়ার্কসটা একটা প্ল্যান করে নাও। প্ল্যান করে নিয়ে খুব সিরিয়াসলি করতে হবে, এই মোকাবিলাটা করতে হবে খুব সিরিয়াসলি। আর এমন ভাবে করবে যাতে আগামী দিনে যে বন্যার যে প্রাদুর্ভাব আসবে তাতে যেন এফেক্ট না হয়। আর ইরিগেশনকেও আমি তাই বলবো, পঞ্চায়েতকেও আমি তাই বলবো, যেটাকে দেখে রাখতে হবে যে আবার 2 মাস পরে একটা বন্যা আসলো, আবার ধুয়ে দিয়ে চলে গেল, এটা যেন না হয়। এখন থেকে দেখে নিতে হবে কোনগুলো সিরিয়াস জায়গা আছে। সুন্দরবনে ম্যানগ্রোভটা আমাদের তবুও অনেকটা হেল্প করে, কিন্তু অন্য জায়গায় তো সেটাও হয় না। এটা একটু আমাকে এনভায়রনমেন্ট এন্ড পলিউশন ডিপার্টমেন্ট থেকে একটু কথা বলতে হবে। আজকে ওরা আসতে পারেনি, ওই বাড়ি থেকে বেরোতে পারছে না। ঠিক আছে, আজকে বাড়ি থেকে বেরোতে পারছে না, ঠিক আছে, ওদের বলো ওরা এনভায়রনমেন্ট থেকে ম্যানগ্রোভটা বেশি করে লাগাক। এবং ফরেস্টের প্রচুর গাছ লাগাতে হবে রাজীব, প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে, সুতরাং গাছটা আরো বেশি করে লাগাতে হবে। প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে, গাছের প্রায় মনে হয় 40% 50% গাছ নষ্ট হয়ে গেছে আমাদের স্টেটে। এটা একটা এনভায়রনমেন্টের দিকেও তো একটা আছে। তোমরা দেখে নাও, তোমাদের যেটা নার্সারি বলে, নার্সারিটা তোমরা হর্টিকালচার তৈরি করে, বাট এটা পঞ্চায়েতকে কাজে লাগিয়ে, বা তোমার ফরেস্টে যেমন বনবস্তি আছে, বনবাসী আমরা যেটা বলি, বনবাসী নয়, আমি একটা নাম দিয়েছিলাম বনের, তোমার কি নামটা মনে আছে? হ্যাঁ, না না না, আমি বনের যে বনবস্তিগুলো ছিল, আগে বনবস্তি বলতো, আমি একটা নাম দিয়েছিলাম। না না না, ফরেস্টের সেক্রেটারি এসছে, নামটা আমায় বলবো, আমি একটা ভালো নাম দিয়েছিলাম। তাদের যেমন কাজে লাগাবে, কিন্তু তারা তো সংখ্যায় কম, সেই জন্য তুমি দরকার হলে ওখানে 100 দিনের কাজের লোককে দিয়ে কাজটা করাবে। অনেক সময় ফরেস্ট কি করে, ভেতরে কাউকে অ্যালাউ করে না, ফলে কাজটা করা যায় না।
এটা পঞ্চায়েতের সাথে কনজারভেন্সের পঞ্চায়েতের যে কনভার্জেন্স আছে তাতে ঢুকিয়ে দেবে। কারণ তোমাকে গাছ তৈরি করতে হবে, হর্টিকালচারকে যেমন তৈরি করতে হবে তেমনি মনে রাখতে হবে এই গাছগুলি লোককে দেবে, ক্লাবগুলোকে দেবে। জন্মালেই আমরা গাছ দিচ্ছি, ভালো গাছ। এটা তো বছরে একটা গাছ আমরা রেকারিং ওয়েতেই একটা হচ্ছে। 1.5 কোটির উপরে আপনি দিচ্ছেন। 1.5 কোটির ওপর যে গাছটা আমরা বছর দিচ্ছি বাচ্চা, নতুন বাচ্চাদের জন্য, সেটা ভালো গাছ তৈরি করো। এবার একটু বলে দিদি, অলরেডি আপনি বলার পরে 100 দিনের কাজে সব অ্যালাউ করে দেওয়া হয়েছে এবং যাদের কথা আপনি বলছেন তাদেরকে দিয়ে করাবার জন্য প্রায় আরো 2.5 কোটি, আপনার 1.5 প্লাস 2.5 কোটি, এটা অলরেডি আমরা একটা প্ল্যান নিয়েছি। ঠিক আছে। আর মৎস্যজীবীও, ফিশারিজ ডিপার্টমেন্ট অর্ণব আছে। মৎস্যজীবীদের একটা হচ্ছে জল ভরো জল ধরো পুকুর, 2 হচ্ছে তোমার মৎস্যজীবীদের সাহায্য করা। সুন্দরবন অঞ্চল বা দুটো 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর, টোটাল কিন্তু মৎস্যজীবীরা থাকে। তারা কি অবস্থায় আছে মৎস্যজীবী পাড়াগুলো দেখে নাও, মৎস্যজীবীর ঘর বাড়িগুলো দেখে নাও, এবং তারাও যাতে সুযোগ সুবিধাগুলো পায় পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে একটা কোঅর্ডিনেশন করে নাও। মৎস্য ডিপার্টমেন্টটাকে, ওটাকে কনভার্জেন্সে তো আছে অলরেডি বলছো তোমরা, আর একটু বেশি যদি কনভার্জেন্সে দিয়ে দাও। অ্যানিমেল হাজবেন্ডারি, যেমন অনেক জায়গায় ছাগল দেবে, মুরগি দেবে, বা কোনো একটা তাদের পশু খাদ্য, এগুলো 100 দিনের কাজে যুক্ত করে নাও, তাহলে তোমার কাজটাও বাড়বে আর একটা তুমি রেডিমেড পেয়ে গেলে। সেলফ হেল্প গ্রুপকে একটু কাজে লাগাও, সেলফ হেল্প গ্রুপকে একটু ভালো করে কাজে লাগাও। ইমিডিয়েট যেগুলো প্রয়োজন তারা যাতে সেগুলো দিতে পারে, সেগুলো ওদের দিয়ে তৈরি করাও। ডিজাস্টার ডিপার্টমেন্টে তিপ্পল কত আছে রিজার্ভ? আমাদের কাছে ম্যাম 10 লাখ আছে। আরো আমাদের 10 লাখ, এরপর আবার বন্যা আসবে, তুমি দেখে নাও কতটা লাগবে। ম্যাম দিদি একটু বলবো? না, তুমি বলবে না, এটা দাঁড়াও, আমাকে আগে করতে দাও। তিপ্পল তো তোমার ডিপার্টমেন্ট নয়। প্রচুর ডিমান্ড এখন, এটাই বলছি। এটার জন্য নয়, আমার টাকা থাকবে তবে তো, আমাকে তো একটা সিস্টেম করে করতে হয়। ডিমান্ড থাকলে কি আমি ডিমান্ডটা মিট করবো? ব্যাংক পয়সা দিচ্ছে না গভর্নমেন্ট টাকা দিচ্ছে? তুমি দেখে নাও যেন কার্পণ্য না করা হয়, লোকে যাতে যার প্রয়োজন সে যাতে পায় সেটা দেখে নাও। তিপ্পলটা কোন কোন ডিএমরা কি ক্যাপাসিটি দিচ্ছে, প্লাস হচ্ছে তোমার ধুতি শাড়ি টাড়ি, পুজো টুজো, ঈদ টিদ সব দিয়ে দিয়েছো? ঈদেরটা দিয়ে দিয়েছো? ঈদের কোটা সব জেলায় চলে গেছে। পুজোরটা তোমার তৈরি হচ্ছে, পুজো যেটা দেবে ওর জন্য আমরা ম্যাম কোটা। আর এই ফ্লাড এফেক্টেড এরিয়ার জন্য আছে ম্যাডাম, ঈদটা পেয়ে গেছেন, পুজোটা রেডি আছে। পুজো ম্যাম আমরা এর মধ্যে প্রকিউর করি, এখন ফ্লাডে রেডি আছে। আমি তো দেখুন, আমি তো 3 বছরের অর্ডার দিয়েছি তাঁতিদের। আগে কি করতো, মিল থেকে কিনে নিত বাইরে থেকে, এখন আমরা সেটা না করে আমার বাংলার তাঁতিরাই, যারা তাঁত শিল্প একটা বড় শিল্প, এবং তাঁতিদের থেকে আমরা নিই। ফলে আগামী 3 বছরের যে অর্ডার ওদের দিয়ে দেওয়া হয়েছে যে ওরাই করবে, অর্থাৎ কন্টিনিউয়াস, ওদের কোনো গ্যাপ হবে না, ওদের একটা ইনকামের পথ প্রস্তুত হয়ে গেল। তাতে যদি আরো কিছু তাঁত সাথী বাড়াতে হতে পারে বাড়াও, তাতে যদি কিছু সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করতে পারো যারা এইসব কাজগুলো করতে পারে করো। সেলফ হেল্প গ্রুপের সাথে পঞ্চায়েতে যে আনন্দধারা আছে, হ্যাঁ, ওদের সাথে একটুখানি যুক্ত করে নাও, এটা ভালো হবে। এটা একটা চাল ডাল সব ঠিক আছে, ফুড ডিপার্টমেন্ট এটা তো ডিএমরা ভালো বলতে পারে, সিএস বলো। ম্যাডাম, চালদের এখন তো সব জায়গায় চাল আছে আর আমাদের স্টকেও রয়েছে, প্রকিউরমেন্টও চলছে। একটু মিড ডে মিল, যেহেতু আমরা 10 দিন সময় পাচ্ছি, মিড ডে মিল চালটাকে আমরা প্রকিউর করছি। আশা করছি এন্ড অফ দ্য মান্থ, যেটা আপনি বলেছেন জুন মাসের, যেটা পুরোটা দিয়ে দিতে স্কুল ছাত্রছাত্রীদেরকে আর আঙ্গনবাড়িকে, সেটা জুন মাসের আমরা ফার্স্ট আইসিডিএস আর অঙ্গনবাড়ি আর স্কুল দুটোই, স্কুল দপ্তরকে আদারওয়াইজ আমাদের কাছে রয়েছে রাইট ম্যাডাম। আর এই যে সমস্ত জায়গাগুলো এফেক্ট হয়েছে তাদের জিআর টিআর খাবার টাবার, ওখানে জিআর দেওয়া হচ্ছে ম্যাডাম, স্পেশাল জিআর দেওয়া হচ্ছে, প্লাস কিছু ক্যাশ জিআর দেওয়া হয়েছে, কিছুটা তো ওদের স্টকে রয়েছে। বাকি যেহেতু আজকে বেশিরভাগ ডিএম কে আমরা ফোনে পাচ্ছি না আর ইন্টারনেটও কাজ করছে না, যাদেরকে পেয়েছি তাদেরকে বলেছি আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে জানিয়ে দিতে। ইমিডিয়েট যেটা ওদেরকে দিতে হবে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু আগে থেকে আমরা স্টক করে রেখেছিলাম। মানে আজকে ওদের কোনো ক্রাইসিস নেই, কিন্তু 1-2 দিন মধ্যে না দিলে ওদের একটু সমস্যা হবে। আমরা কালকে পৌঁছে দেবো। দেখে নাও, কারণ ওরা তো ফিল্ডে কাজ করে। আপনাদের কিন্তু সাপ্লাই স্টার্ট হয়ে গেছে, আমি সকালবেলাও দেখলাম লরিকে লরি আপনার। না ঠিক আছে, যাচ্ছি ঠিক আছে, সবকিছু বলিস না অরূপ। এই সরি, কবে যেন বললাম, পুলক, তোমাদের উলুবেড়িয়া সাব ডিভিশনটা বলো তো।
দিদি উলুবেড়িয়া সাব ডিভিশনে যা হয়েছে রাজ্যে সার্বিক সেটাই হয়েছে, কিন্তু আপনি যেহেতু বলে দেওয়ার পর আমাকে ডিএম বলেছিল, আমরা সবাই মিলে একটা টিম করে অ্যালার্ট ছিলাম, তার ফলে ক্যাজুয়ালিটি জাস্ট ওই উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে উলুবেড়িয়া ব্লক 2-তে 2 জন গেছে, সেটাও তো ওই লাইফ পোস্ট করে বা তাদের অসচেতনতার জন্য। বাকি আমরা ক্যাম্প করে সব জায়গায় নদীর ধারগুলোতে তুলে নিয়েছিলাম, তার ফলে এখনো ওই শরণার্থী শিবির করে রাখা হয়েছে তাদের। হ্যাঁ দেখে নিও যে খাওয়া দাওয়াটা ওগুলো দেখে। খাওয়া দাওয়া ওই মিড ডে স্কুল থেকে বলে মিড ডে মিলের খাবারটা করে দেয়া, আর বাকি মশলা ফসলা আমরা করে অ্যারেঞ্জমেন্ট করে আর দিচ্ছি। মিড ডে মিল তো আবার আমি দিয়েও পাঠাবো, আবার জুন মাসেরটা জুন মাসে ওগুলো দেবো, করে নেওয়া হচ্ছে দিদি। জুন মাসেরটা জুন মাসে এবং দেবো। আমরা আরেকটাও কাজ করছি, এই যে অনেক বাড়ি দুর্বল হয়ে গেছে, ঠুক করে অনেকে ক্যাম্প থেকে যেতে গিয়ে ঘুরে এসো, বাড়িটা যতক্ষণ না একটা রিপেয়ার নিজেদের মধ্যে বা আমরা না করি ততক্ষণ পাঠাচ্ছি না, কেন ভেঙে পড়ে যাবে আবার ভেঙে পড়ে একটা বিপদ ওদের হতে না। পারে। এখন দেখে নেবে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে বা অর্ধেক বাড়ির দেওয়াল ফেটে গেছে, হয়ে গেছে, তাদের বেটার এখন রিলিফ সেন্টারে থাকাই। এইটা একটা দেখে নেওয়া হচ্ছে। আর যেটা সমস্যা হয়েছে ম্যাডাম হচ্ছে, পুরো তো পোস্টগুলো পড়েছে, গাছগুলো পড়েছে, এবং আমরা ফরেস্ট পিডব্লিউডি যেখানে পিডব্লিউডি, ইরিগেশন যেখানে ইরিগেশন, আগে একটা মিটিং করে নিয়েছিলাম, দিয়ে টিম করে তাদেরকে পিডব্লিউডির গাছ তারা কেটে নিচ্ছে। হ্যাঁ সবাই মিলে, দিয়ে গভর্নমেন্টটা তো আমাদের, রাজ্যটা তো আমাদের, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট হোক, পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক, অল দ্য ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক, হর্টিকালচার হোক, সব একসাথে করে নেওয়া হচ্ছে। আর এগুলো মোটামুটি আমরা এগুলো অ্যালার্ট আছি, সকলে এমএলএরা পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যাল এলাকায়। শুধু ইলেকট্রিসিটি তো খুবই হয়েছে, শুধু আমার একটু বলার আছে যে ইলেকট্রিকের ক্ষেত্রে শহরেও জলের জায়গা নেই, গ্রামের পিএইচি গুলো জলের জায়গা নেই, আর হসপিটালিটি, এই দুটো জায়গায় যেন ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেয়, দিলে তাহলে কি সুবিধা হবে। এটা করার পর সেকেন্ড প্রায়োরিটি অন্য কোনো, তাহলে কিন্তু জলটা এলো কোনো বাড়িতেই নেই। এটা একটা দেখে নিচ্ছি, রাস্তাঘাট আগে ক্লিয়ার হবে তবে তোরা পৌঁছতে পারবে, সেটাও দেখে নিচ্ছি। তোমরাও যারা লোকাল ছেলেপেলেরা আছো একটু গাছ টাছ সরাতে টরাতে একটু হেল্প আমরা একটা টিম ওয়ার্ক করে করছি, অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ টিম ওয়ার্ক করে কাজ করছি। তাহলে পিএইচি কে যেটা আমি বলছি যে প্রতিদিন ওয়াটার পাউচ 10 লাখ মিনিমাম পার ডে, তার বেশিও লাগতে পারে, এবং ব্লিচিং পাউডার 500 মেট্রিক টন, যাতে কোনো রকম অসুখ টসুখ না ছড়ায় সেটাও দেখতে হবে। কিন্তু ব্লিচিং পাউডারটা দেওয়ার সময় সেইভাবে ইনস্ট্রাকশন দেবে যাতে এই ব্লিচিং পাউডারে ক্ষতি না হয়, মানে জলের সাথে মিশিয়ে এটা দিতে হয় না, তো এমনি শুকনো দিলে সেটা নাকি কাজে লাগে না, আমি শুনেছি, দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কলকাতার মধ্যে, বাইরে তো নয়। পাওয়ার রেস্টোরেশন, irrigation and PWD immediate repair of embankments, roads. Fisheries হচ্ছে cleaning of ponds, এবং অনেক মাছ হয়তো মরে গেছে, সেখানে নতুন করে মাছ ছাড়া যেতেও পারে। Agriculture immediate assessment of damage and relief, কৃষকদের ব্যাপারটা ইমিডিয়েট দেখতে হবে, দেরি করা যাবে না। প্রদীপ দা, আপনি, সুনীল গুপ্তা, আপনারা সবাই একসাথে বসে, আশিস দা বসে এটা করে দেবেন। হর্টিকালচার ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অফ পান বরজ, fruits and cash crops, সুব্রত একটু বেশি টাইম দিতে হবে। হেলথ, অ্যান্টিভেনাম, অ্যান্টি ডায়রিয়া, ওআরএস, মেডিকেল ক্যাম্পস। তোমরা একটু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো, এখান থেকে তো ডাক্তাররা এখন ছেড়ে যেতে পারবে না, বাট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশন যদি কিছু ক্যাম্প অর্গানাইজ করতে পারে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে। সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, রেস্টোরেশন অফ স্মল ব্রিজ, কালভার্টস, বড় কাজ করার দরকার নেই, ছোট ছোট কাজ করে এলাকাকে ডেভেলপ করতে হবে। এডুকেশন, রিপ্লেসমেন্ট অফ টেক্সট বুকস, স্টুডেন্টদের স্কুল ড্রেস, স্কুলগুলোর পরিস্থিতি দেখা, অনেক স্কুলের হয়তো চালটালে উড়ে যেতে পারে, ইমিডিয়েট হাউ টু হেল্প দেম, সেটা একটা দেখে নেওয়া। সেটা মনীষ আছে তো, মনীষ? ও আসতে পারছে না, আচ্ছা জল আছে, ঠিক আছে, এটা বলে দিও, বলা হয়েছে। পিআরডি তো 100 days ওয়ার্কস গাইডলাইন্স ফর রেস্টোরেশন রিলিফ ওয়ার্ক এরা করবে। ফুড রেশন ডিস্ট্রিবিউশন, বাদ বাকি যে কাজগুলো আছে, আইসিডিএস, মিড ডে মিল থেকে শুরু করে, জিআর দেওয়া থেকে শুরু করে, নিজে নিজে ডিপার্টমেন্ট দেখে নেবো ম্যাডাম। পারভেজ ম্যাম, মেন্টালি স্ট্রং আছে, তুমি ভালো কাজ করছো, ইয়েস ম্যাম, অনেকের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছো, রেশন যাতে সবাই ঠিক মতো পায় নিশ্চয়ই দেখে নিও। আর এইসব জায়গাগুলো তো একটু প্রবলেম হবে, বাট কি করে করা যায় দেখো। শিওর ম্যাম, আমরা হ্যাঁ, ঠিক বাড়াবো। আর এখানে যদি দেখো কোথাও জলে বা রাস্তা ভেঙে গেছে, লোকে যেতে পারছে না রেশন দোকানে, এগুলো তাহলে কোনো রকম সেলফ হেল্প গ্রুপ বা কাউকে দিয়ে, হ্যাঁ, ওই গিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো একটা সিস্টেম করা যায় কিনা, সেটা ডিএম এর সাথে কথা বলে দেখে নেবে। ফর দ্য
টাইমিং। শিওর, থ্যাংক ইউ ম্যাম। এআরডি হচ্ছে গোপালিকা তো স্ত্রী মারা গেছে, ও বেচারা আসতে পারেনি। এআরডির সেকেন্ড ম্যান কি আছে? জয়েন্ট সেক্রেটারি এসছেন। আচ্ছা, আপনি দেখবেন ফডার, যেটা হচ্ছে পশু খাদ্যে যেন এগুলো অভাব না হয়, লাইম অ্যান্ড পটাশিয়াম পারম্যানেন্ট ভেটারনারি ডক্টরস ইন ফিল্ড। ম্যাডাম এদের ডক্টরকে একটু ঘুরাতে হবে, বিকজ এটা ঘুরে ঘুরে বেড়াতে বলবেন ডাক্তারদের একটু। পশুরা তো আর হাসপাতালে আসতে পারবে না। পশুদের ওখানে ফিল্ডে গিয়ে গিয়ে দেখতে হবে। আর আশার মেয়েদের বলতে ওরা যখন ট্রিটমেন্ট সার্ভে করছে তখন দেখে নেবে ওখানেও কোনো প্রবলেম আছে কিনা, একই সাথে হয়ে গেল। সোশ্যাল ওয়েলফেয়ার, অঙ্গনওয়াড়ি সেন্টার ফাংশনিং, হ্যাঁ ম্যাডাম, এটা দেখে নাও। হ্যাঁ ম্যাম, সঙ্গমিত্রা আছে, নিউট্রিশন, অ্যাডোলেসেন্ট গার্লস, হ্যাঁ ম্যাম, আমরা দেখি। আর হেলথ তো মানে ইমিউনিটি প্রোগ্রামটাও স্টার্ট করেছে নাকি? করে দিয়েছে। দেখে নেবে। হ্যাঁ ম্যাডাম, অ্যাডোলেসেন্ট গার্লস এই জন্য বলা হচ্ছে, দেখা গেছে যে এই ধরনের কোন দুর্যোগ হলে ওই গার্ল ট্রাফিকিং একটা প্রবলেম হয়ে যায়। অনেক ভাবে যে আমার সব শেষ হয়ে গেছে, আমি মেয়েটাকে গার্ল ট্রাফিকিং বাইরে পাঠিয়ে দিলাম। এটা যাতে না হয় সেটা নজর রাখতে হবে। হ্যাঁ, এটা দেখে রাখতে হবে। হ্যাঁ দরকার হলে মেয়েগুলোকে কাজে লাগিয়ে মেন্টালি নার্সিং করে। হ্যাঁ ম্যাডাম, আমরা করছি, কন্যাশ্রী মেয়েদের মাধ্যমে অনেক মেসেজ দিচ্ছি ম্যাম, যাতে স্কুল ড্রপ আউটটাও যাতে আটকানো যায়। আর স্কুল ড্রপ আউট অনেকটাই আটকানো গেছে, বাদ বাকি আটকানো যাবে। তোমরা কোঅপারেশন করো ম্যাডাম। আর তোমার কন্যাশ্রী যাতে আটকে না থাকে সেটাও দেখে নিও। ম্যাডাম, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ডিপার্টমেন্ট শিক্ষাশ্রী থেকে শুরু করে, ম্যাডাম, জয় জহর থেকে শুরু করে, হ্যাঁ, ম্যাডাম, জয় বাংলা থেকে শুরু করে, কোথাও যেন না আটকায়। यस मैडम, তফসিলি বন্ধুতে আপাতত 8,30,000 মতো লোক আপলোড হয়ে গেছে। জয় জোহারে 1,20,000 25,000 মতো। এটা ছাড়া সেটা ঠিক আছে, বাদ বাকি আপনি যেটা দেখবেন Yes, ma'am. যাতে স্কলারশিপ যেন কোথাও না হয়, Yes, madam. পেনশন নিয়ে প্রবলেম না হয়। Yes, madam. আর হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হস্টেলগুলো দেখুন ভেঙে টেঙে গেছে কিনা বা কোথাও কিছু হয়েছে কিনা, Yes. জায়গাগুলো একটু দেখে নিন। Yes, ma'am. এই জায়গাটা আপনাদেরও যেখানে যেখানে প্রবলেম আছে, আপনাকে ইউর ফান্ড ইজ টু বি ইউজ ফর দ্যাট অলসো। Yes, ফাইন্যান্স আপনাকে আলাদা করে দেবেন, আপনার থেকে বের করতে হবে। Yes. দেখে নিন কোথায় কি সুযোগ আছে। থ্যাংক ইউ। ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ম্যানগ্রোভ ডেভেলপমেন্টে তো করতেই হবে, প্লাস গাছ। রাজীব, তুমি ফরেস্ট অফিসারদের দিয়ে একটু বেশি করে কাজ করো। আর এই সময় হাতি টাতি বেরিয়ে যেন পড়ে আবার গিয়ে ধ্বংস না করে সেটা দেখে নিতে হবে। এটা ফরেস্টকে একটু অ্যালার্ট থাকতে হবে মাছা টাচাগুলো দিয়ে, কারণ ওরা যখন খাবার পাবে না তখন করবে কি, বাইরে ধান খেতে চলে যাবে। আর উত্তরবঙ্গে ধানটা দেরি করে ওঠে। সাউথ বেঙ্গলটা কতটুকু নষ্ট হয়েছে, সাউথ বেঙ্গলের ধানটা তো আমরা কাটিয়ে দিয়েছিলাম, তুলেছে, কিন্তু আরো কিছু জায়গা করতে পারিনি, কারণ ধান কাটা মেশিনটা আসতে পারেনি বলে কিছু প্রবলেম আছে। দেখো, ওটা দেখে নিতে হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট বুদ্ধি খরচ করে দেখে নেবে। আগের বার আমরা কি করেছিলাম, যেটুকু নষ্ট হয়ে গেছিল আমরা কাজে লাগিয়েছিলাম, একটা পলিসি বার করে পশু খাদ্যের জন্য কম্পেনসেশন দিয়ে, দেখে নেবেন সেটা। আর হ্যাঁ, আর নন বেঙ্গলে ধান কাটাটা বলে দিন পটপট করে দিতে, তা নাহলে এখনো যদি ফেলে রেখে দেয় তাহলে তো আবার কবে বৃষ্টি হবে আর পুরো ধ্বংস হয়ে যাবে। টাইমে তো করতে হবে এটা। গার্মেন্টস, চিলড্রেন গার্মেন্টস, এগুলো তো ঠিক আছে ডিজাস্টারের। বেবি ফুডের কোনো অভাব নেই তো। এখন তো জেলাতে যে স্টক রয়েছে সেটা দিয়ে আজ থেকে শুরু হয়ে গেছে। এবং পাবলিকও যদি মনে করে কেউ বেবি ফুড টুড দিতে চায়, দিতেই পারে, সেগুলো আমরা গভর্নমেন্ট থেকে নিয়ে দিয়ে দেবো। যদি কেউ এই সাহায্য সাইক্লোনের জন্য মেটেরিয়ালস দিয়ে, ধরো অনেকে তো আছে কাপড় জামা দেয়, কম্বল দেয়, টিপ্পল দেয়, বেবি ফুড দেয়, সেগুলো দিলে একটা জায়গা থেকে আমরা একটা স্টোর করে সেটা আমরা গ্রামে গ্রামে গিয়ে, নিজেরা দয়া করে পৌঁছবেন না, আমরা সেন্ট্রালি সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ সেন্ট্রালি পৌঁছলে কি হয়, বাইরে থেকে কে এসে এই সময় কি মেশাবে, কি দেবে, কি না দেবে, আর একটা প্রবলেম করে দেবে। ডিস্ট্রিবিউশনটা গভর্নমেন্টের হাতেই থাকা উচিত বলে আমি মনে করি। যদি সাধারণ মানুষ কিছু দিতে চান, আপনাদের ওদের একটা নাম্বার দিয়ে দাও, যে নাম্বারটা ওরা যোগাযোগ করবে, এবং সেই এটা ফাইন্যান্স সেক্রেটারি দেখবে, তাহলে যে যাই হেল্প করতে চাইবে সেটা একটা জায়গায় একটা স্টোর করার ব্যবস্থা করো। ইমিডিয়েট একটা জায়গা দেখো। এখন তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনো কাজ লাগছে না, গভর্নমেন্টকে দেওয়া আছে, বাট এখন কোনো কাজে তো না, লাগছে, এখন কোনো কাজে লাগে জাস্ট খালি আছে। হ্যাঁ, বাসগুলো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম খালি আছে, ক্ষুদিরামও খালি আছে। আমি স্টোর করার জন্য বলছি টাইমিং, এই দুটো জায়গা রেখে দাও। ক্ষুদিরামটা আগে ভরবো, ক্ষুদিরামে যদি হয়ে যায় তখন এক একটা জিনিস দায়িত্ব দিয়ে দাও একটা নোডাল অফিসারকে, যে ধরো কেউ বেবি ফুড দিল, বেবি ফুডটা একটা জায়গায় থাকলো, কত আছে, কি বেবি ফুড আছে, ধরো বেবি ফুডের সাথে বিস্কুট টিস্কুটগুলো চলে যাবে, বাচ্চাদের ম্যাগি চলে যাবে, বাদ বাকি ধরো অন্য যেগুলো দেবে আর একটা জায়গায় রাখবো।
যাতে মিশে না যায়, মিক্স আপ না হয়। আমাকে 5-6টা জোনে ভাগ করতে হবে ক্ষুদিরামটাকে। যেমন আমরা ওই একটা করে তুলে দিই, একটা করে ওই কি বলবো সিল্ডের মতো মানে একটা করে লাগিয়ে দিই, সেরকম একটা যাতে মিশে না যায়। দেখতে হবে কে কে দিতে চায়, যদি কেউ দিতে চায়। টার্পোলিন্স তো ঠিক আছে, টার্পোলিন্স যদি কেউ দেয় ঠিকই আছে, যত দেবে তত ভালো। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিটসটা এক্ষুনি আমরা করতে পারবো না, এটা বেশি টাকা খরচ হবে, এটা আমরা পরে ভাববো। জাস্ট পয়েন্ট নোট করে দিলাম, হ্যাঁ নোট করে রাখলাম। এটা আরো কমে কি করে হয় সেটা দেখতে হবে। আর ইন্ডিয়ান রেড ক্রস কেউ বলো না, ওরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, রোটারি ক্লাবগুলো করে। তারা একটা কাজ করে, ওরা অনেক সময় করে কি নিজেরা দিতে যায় এলাকায়, সেটা হবে না। কারণ সেখানে কে পাবে কে না পাবে, একই লোক 10 বার পেলো, একটা লোক পেলো না। ওরা যদি কিছু সত্যিই হেল্প করতে চায় তাহলে গভর্নমেন্টকে করুক। গভর্নমেন্ট একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল ওয়াইজে করবে যাতে কেউ ডিপ্রাইভ না হয়। কারণ আমরা তো জানি কোন ব্লকটা পেলো কোন ব্লকটা পাইনি, যে পাইনি তার কাছে পৌঁছে দেওয়া আমার মিনিমাম দায়িত্ব। আর আমাদের গভর্নমেন্ট থেকে ইমিডিয়েট আমরা আর কি করবো, আমাদের কাছে কিছুই নেই। কিছু না থাকলেও আমি তো নিজেও একটা ভিজিট করব। আমরা তো ড্রোনকে দিয়ে একটা সার্ভেলেন্স নিতে বলেছি কলকাতা এবং জেলাগুলো। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা হয়ে গেলে মিদনাপুর, বাঁকুড়া টাকুড়া ওগুলোও কিন্তু নিতে হবে। অ্যাফেক্টেড জোন পুলিশকে জিজ্ঞেস করে, এটা পুলিশ করবে, করে রিপোর্টটা পুরো আমাদের কাছে পিকচারগুলো পুরো নিয়ে আসবে। আর গভর্নমেন্ট থেকে আমরা, যদিও আমাদের কাছে কিছুই নেই এই দুর্যোগে, মানুষ বিপদে পড়েছে, যেখান থেকে পাই দেখবো পরে, ধারটার করে এনেও চালাতে হবে। 1000 কোটি টাকার একটা ফান্ড আমরা ইমিডিয়েট তৈরি করছি এই সমস্ত কাজের জন্য। কারণ রাস্তাঘাট সারানো থেকে শুরু করে, জল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, এই এলাকাগুলো তো ধ্বংস হয়ে গেছে। এই এলাকাগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। সবাই মিলে এই দুর্যোগে, এই দুর্ভোগে মানুষের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। এবং আমি বিশ্বাস করি আমরা রেস্টোরেশন ওয়ার্ক করতে পারবো। আমাদের রেস্টোরেশন ওয়ার্ক এবং রিলিফে কোনো কার্পণ্য থাকবে না। আর আই মাস্ট সে, আমার গভর্নমেন্ট অফিসাররা যারা আছেন বা সরকারি কর্মচারীরাও যারা আছে, তাদেরও কিন্তু ফিল্ডে ডেকে নয়। এবার 27 তারিখের পর, 27 তারিখ পর্যন্ত লকডাউন আছে, তারপরে ওদের ডেকে নিয়ে ওদেরও কাজে লাগাও। তার কারণ হচ্ছে যে নিচুতলার কর্মীরাও তো অনেক কাজ করে, এখন ডেপুটি সেক্রেটারি পর্যন্ত 50% কাজ করছে, অনেকে আসতে পারছে না। আর ট্রান্সপোর্টকে যেটা আমি বলবো, ট্রান্সপোর্টের কেউ নেই। প্রভাত মিশ্রা আসতে পারেনি, প্রভাত আসেনি, বাট সামবডি মাস্ট বি দেয়ার, কেউ নেই। প্রভাত যদি না আসতে পারে, একজন তো কাউকে পাঠাবে। ওদের মেসেজটা পৌঁছে দিও যে ওরা বাস টাসগুলো চালু করুক, কারণ তারা তো কর্মীরা কাজে জয়েন করতে পারবে না। যতটা পারবে মাস্ক পরে, সবাইকে বলে বাসে যারা চলবেন তারা মাস্ক পরে আসুন, কম্পালসরি আছে, আর সোশ্যাল স্যানিটাইজেশন করে। আর প্রাইভেট বাসগুলোকেও আমি বলবো যে আপনারা জেদাজেদি না করে, এত বড় দুর্যোগ, এত বড় দুর্ভোগ, বিপদের সময় সাথী হওয়াটা বড় কাজ। আর আপনাদের যতবার বাস ভাড়া বা ডিজেল ভাড়া, যত বাস পেট্রোল বা ডিজেলের দাম কমেছে, আমরা কিন্তু কখনো আপনাদের বলিনি যেটা বাড়ানো হয়েছিল ভাড়া বাড়ানোর জন্য, ডিজেল পেট্রোলের দাম বাড়ানোর জন্য, সেটা কিন্তু আমরা কমাইনি। আর এখন বাজার খুব মন্দা, ইকোনমিক ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস চলছে। আপনাদেরও অনেক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা আস্তে আস্তে নিজেদের বাসগুলো চালু করুন, স্যানিটাইজেশন করে এবং মাস্ক দিয়ে যতটা পারবেন, গভর্নমেন্টের গাইডলাইন্স মেনে, লকডাউনের গাইডলাইন্স মেনে আপনারা করুন। অটো টোটো যেগুলো আছে 2 জন করে যেটা বলা হয়েছে সেইভাবেই, আর ইন্টার ডিস্ট্রিক্টের ওটা তোমরা অ্যালাউ করে দাও যাতে ওরা চলতে পারে। মানুষও তো এসব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, জিনিসপত্র নিয়ে আসার জন্য এগুলো তো করবে। এবং আমি পুলিশ, আমার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, কর্পোরেশন, কলকাতা পুলিশ থেকে শুরু করে বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড, সবাইকে, ডিজাস্টার অল দ্য ডিপার্টমেন্টকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের ভীষণ ভাবে হেল্প করেছেন। ইভেন সাংবাদিক বন্ধুরাও কাল সারা রাত ছিলেন, তারাও সকাল থেকে টাইম টু টাইম অনেক ইনফরমেশন দিয়েও আমাদের হেল্প করেছেন এবং এটাকে কভারও করেছেন। এবং এই যে ডিজাস্টার, যে একটা বড় ডিজাস্টার, আমি তাদের বলবো যে তারা যদি এটা মানুষের কাছে একটু তুলে ধরেন ভালো করে, ছবিগুলো দিয়ে দিয়ে, অনেক সময় মুখের কথায় কাজ হয় না, ছবিতে কাজ হয়, এগুলো দিয়ে দিয়ে যদি একটু বলেন, তাহলে অনেকে আছে যারা সাহায্য করতেও চায়, তারা কিছুটা এগিয়ে আসতেও পারে। এই পর্যন্ত থাক, আমি একটু ওয়েদার দেখে নিই, তারপরে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাটা ফার্স্ট আমি ভিজিট করবো বলে ঠিক করে রেখে দিয়েছি। এবং একটু ওয়েদারটা ঠিক হোক,
কারণ ল্যান্ড করবার মতো পারমিশন পেলে তখনই এটা করা যাবে, তার আগে তাড়াহুড়ো করে লাভ নেই। আমরা ডিএমদের সাথে একটা ভিডিও কনফারেন্সিং আমার মনে হয় কালকে রেস্টোর হয়ে যাওয়া উচিত ম্যাডাম, কালকে। আগে রেস্টোরটা হোক, রেস্টোরটা একটু টাইম লাগবে, এত সস্তা না মানে ভিডিও কানেকশনটা, ভিডিও কানেকশন রেস্টোর এখনো হয়নি, এটা হয়ে যাক তারপরেই বলছি আমি। কালকে দিনটা আমাদের হাতে রাখা উচিত, ভিডিও কানেকশন ইভেন হচ্ছে না এখন। ম্যাডাম আমাদের বিশেষ করে ভিডিওদের আর থানা আধিকারী যারা রয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে ছিলেন। এখন তারা ফিল্ডে ছিল এবং তারা ফিল্ডে কাজ করেছে। এরা যে কাজ করেছে সেটা অতি প্রশংসনীয় ম্যাডাম। আমি সমস্ত ভিডিও থেকে শুরু করে, আমার আইসি থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, যারা নিচু লেভেলেও আছে, সমস্ত ফিল্ডের অফিসারদের, ফিল্ডের কর্মচারীদের, এবং আমি আমার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, অল ডিপার্টমেন্টকে, হেলথ কর্মী থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, সবাইকে, সবাই তো কাজ করছে, সবাই এক একটা করে দুর্যোগ সামলাচ্ছে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে সাধারণ মানুষকে যে আমাদের সাথে ফুল কোঅপারেট করবার জন্য। এত কোঅপারেট করেও দেখুন হয়তো 5 লক্ষ মানুষকে আমরা বাঁচাতে পেরেছি, কিন্তু প্রায় কতজন বললাম, 57 আর 15 72 জন নানাভাবে কাজ পড়ে বা বিদ্যুতের তার পড়ে বা কোনোভাবে মারা গেছেন বাড়ি পড়ে। তাদের পরিবারগুলোকে সমবেদনা জানাবার আমাদের কোনো ভাষা নেই। দুর্যোগ তো দুর্যোগই, এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যেটুকু করা সেটা আমরা করব, এবং 2.5 লাখ টাকা করে যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে হবে। সেটা জেলায় জেলায় যারা মিনিস্টার আছে তার আগে ডিএমকে নিয়ে টাকাটা দিয়ে দিক, আর আমি যেখানে যাবো সেগুলো জেলায় আমি দেখে নেব। বাদ বাকি হোম সেক্রেটারিকেও বলবো যে ডিটেলস এখনো কিন্তু চলবে এটা, এই দুর্যোগটা 24/7 আমাদের যেটা হেল্পলাইন চলছে, এনি প্রবলেম ওই হেল্পলাইনে তো চলবে, এটা এখন কন্টিনিউ করুন। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা আগের দুর্যোগ, একটা পরের দুর্যোগে একটা কিন্তু রিপার্কেশন হয়, আফটার এফেক্টটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমরা সবাই মিলে করলে আমার দৃঢ় বিশ্বাস যেটা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ঠিক এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করে নেব। এবং বাংলা কোনো কিছুতেই হারে না, বাংলা জেতে। আমি বাংলার মানুষের টেনাসিটিকে আমি স্যালুট করি, তাদের আন্তরিকতাকে স্যালুট করি, এবং যেসব পরিবার আজকে রিলিফ সেন্টারে বা শেল্টারে আছে তাদের আমরা এই দুর্যোগে, এই দুর্দিনে আমাদের সলিডারিটি জানাচ্ছি, এবং আমরা আরো বেশি করে কাজ করব যাতে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারি, দুর্যোগের দুঃসময়, দুর্ভোগের দুঃসময়। মানুষকে আমরা এটুকু বলতে পারি, চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা আছি। হয়তো আপনাদের অনেক কিছুই চলে গেছে, কিন্তু যেটুকু চলে গেছে সবটা হয়তো দিতে পারবো না, কিন্তু নিশ্চয়ই আপনাদের পাশে যতটা সাহায্য আগেও করেছি আমরা বারবার করে, আপনারা দেখেছেন, চিন্তা করবেন না। একটু সময় লাগবে, কিন্তু যেহেতু এখন কোভিড টোভিড সবই চলছে একসাথে, কিন্তু আমরা এটা করব। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ঠিক করবে পশ্চিমবঙ্গ সরকার। আমার মনে হয় যে আমরা ওয়েদারটা একটু দেখে, আমি একটু দুটো জেলা ইমিডিয়েট, ওটা আমি শনিবার দিনও করতে পারি। কালকের দিনটা যদি আমি দেখে নিই, ভিডিও কানেকশন করতে পারি, তাহলে শনিবার দিনটা আমি তাহলে একটু গিয়ে ঘুরে আসতে পারি। একটা এয়ার সার্ভে করে উত্তর 24 দক্ষিণ 24 সুন্দরবন এরিয়াটা পুরো উত্তর দক্ষিণ দুটো মিলিয়ে এমনভাবে করব, ওরা একটা এয়ার সার্ভে করে নিয়ে তারপরে সবাইকে এখন তো ফিল্ডে ডাকা যাবে না, কারণ আবার কোভিডও চলছে। বড় জায়গা পেলে দরকার হলে কিছু স্থানীয় যারা আছে তাদের ডেকে একটা কথা বলা, সেটা দেখে নেবো কি উপায় হয়, আইদার ভিডিও কনফারেন্সিং অর পাবলিকলি। কারণ আমরা এখন গেলে লোকজন রাস্তায় বেরোবে, লোকজন যেহেতু লকডাউনও চলছে, সবই চলছে, কিন্তু ডিজাস্টার আবার একটা হয়ে গেছে। তো এই সময় তো একটু পরিস্থিতি আলাদা আছে, পরিবেশ আলাদা আছে। এই সময়টা আমাদের রেস্টোরেশন ওয়ার্কে যা যা প্রয়োজন সেগুলো আমরা করব। আর গৌতম একটু দেখে নিন, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে পরশুদিন বেরিয়ে জাস্ট একটা চক্কর আমি দিয়ে আসতে পারি। রাজীব যেখানে মিটিংটা হবে সেখানে থাকবে, আর আমি যেটা সার্ভেটা করে ওখানে আসবো। এরকম জায়গা দেখে নিতে হবে কোথায় আছে, দুটো জেলার মাঝখানে। আর সেখানে যারা যারা অ্যাফেক্টেড দুটো জেলার, তারাই যাতে আসতে পারে, অন্যদের দেখার তো দরকার নেই, সেটা একটা লিস্ট করে দিচ্ছি। তাহলে একটুখানি ডিস্টেন্স মেনটেন করে কথা বলে নেব। আর এটার ব্যাপারে আমার মনে হয়
এটা ডিএমরাই হেল্প করতে পারবে, দুটো ডিএম। Yes, madam. তারপরে আস্তে আস্তে অন্য জেলাগুলোও দেখে নেবো। আগে যেটা বেশি হয়েছে সেটা আগে দেখে নেবো। কলকাতাটা তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা তো রোজই যাতায়াত করছি। আর বাদবাকি মিনিস্টাররাও যারা আছেন তারাও এক একটা জেলার এই সময় দায়িত্ব নিয়ে যদি 2-3 দিন করে এলাকায় থাকেন, যেমন আপনারা অন্য সময়ও করেছেন, একটু রিলিফটা দেখা, একটু কাজ করা, ডিএমদের একটু কোঅপারেট করা, মিনিস্টাররা যাওয়ার জন্য যেন ডিএমএসপির উপর পাল্টা চাপ না পড়ে এবং ভিড় ভ্রান্তি করার দরকার নেই, কারণ এখন কিন্তু কোভিডও চলছে, বেশি সোশ্যাল মিক্সআপ করা যাবে না। আমি অরূপকে বলবো 2-3 দিনের জন্য তুমি উত্তরবঙ্গ, আগে কলকাতাটা দেখে নাও, তারপর তুমি রবি সোমবার দেখে, ও তুমি যাবে কি করে, এখন তো উত্তরবঙ্গে তো এ নেই, যাওয়ার স্কোপ নেই। উত্তরবঙ্গটা গৌতম দেব করুক, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন এরা করুক। রাজীব তুমি নদিয়াটা করো, কারণ তুমি এখন যেতে পারবে না ওই দিকটা, মালদা টালদা মুর্শিদাবাদ যাওয়া যাবে না। আমি একবার ঠিক করেছিলাম দিদি এখান থেকে নদিয়া করব, করে একটু দক্ষিণ দিনাজপুরে যাবো। তাহলে একটা কাজ করো তুমি, তাহলে আমি তাই যদি কাজ করতো যাবো। তাহলে তুমি একটা কাজ করো, তুমি নদিয়াটা 2 দিন থাকো, আমি শনিবার দিন প্ল্যান করে চলে যাক আমার ডেট বলতে হবে না, নদিয়া করে তুমি চলে যাও মালদাতে, যাও মালদাতে তুমি একটু যোগাযোগ করে নাও, একদিন থাকো ওখানে, ওখান থেকে উত্তর দিনাজপুরটা কাছে, ওটা একবার যাও, অমলাচার্য, আব্বানি, কৃষ্ণাই আগরওয়াল, ডিএমএসপিদের সাথে বসে ওটা দেখে নাও, দেখে তুমি দক্ষিণ দিনাজপুর করো, করে দক্ষিণ দিনাজপুর করে আবার তুমি উত্তর দিনাজপুর হয়ে তুমি যেরকম রুটে চলে আসছো। আর আমি একবার ভাবছিলাম আপনার অনুমতি যদি পাই তাহলে ওখান থেকে সোজা একটু ফালাকাটা যাবো। ওখান থেকে অত দূর গাড়ি নিয়ে যেতে পারবে না, 8 ঘন্টা লাগবে, অসুবিধা ওটা হবে না। ট্রেন চালু হোক, একসাথে পারবে না। আচ্ছা ঠিক আছে। তুমি একে বলো অরূপ যখন এই চালু হবে তখন অরূপ চলে যাক। আর একটা আমি করতে পারি, আমি 2টো টিপ দিয়ে পৌঁছতে পারি হেলিকপ্টারে, একটা আপ টু মালদা, মালদা থেকে শিলিগুড়ি যদি আমি করতে পারি, সেটা আমি দেখে নিচ্ছি অ্যাভেলেবেল হবে কিনা, পরিস্থিতি সব দেখে, কারণ আমাদের এখন যেহেতু এটা ডিজাস্টারের কাজে লাগবে একটাই তো, সুতরাং এটা আমরা এখন হাতছাড়া করতে পারবো না, সেটা আমি দেখে নিচ্ছি। সুব্রত একটু মেদিনীপুরে যান, মেদিনীপুর ওয়েস্টে পড়ে থাকো 2-3 দিন, হ্যাঁ মেদিনীপুর ওয়েস্ট। আপনি একটা কাজ করুন, ঘাটাল সাব ডিভিশনটা বিশেষ করে, আর হচ্ছে আপনার ওই জায়গাটা খুব হয় ওদের, বিক্রম প্রধান যেখানে আছে, ওই ভুলে যাচ্ছে জায়গাটার নাম, উড়িষ্যার বর্ডার, দাঁতন নারায়ণগড়ের ওদিকটা, খড়গপুর ওই দিকটা একটু দেখে নিন। আপনি 2 দিন মিদনাপুরে থাকুন, থেকে এই জায়গাগুলো দেখে নিন। ববির তো মিউনিসিপ্যালিটিগুলো পুরো দেখে নিতে হবে। হুগলিতে একটু কল্যাণকে নিয়ে নাও, অরূপ তুমি নিজে একটু হাওড়া, অরূপ পুলক তোমরা হাওড়াটাও দেখো, প্লাস দিলীপ তুই হুগলিতে একটু, তোদের তেমনি তপন অসীমারা আছে, বাট আমার মনে হয় তুই সুজিতকে একটু হুগলিতে নিয়ে নে। ঠিক আছে, সুজিত হুগলি করে না, সুজিতকে মনে হয় এদিকে টাইম দিতে হবে, উত্তর 24 পরগনা। সুজিত তুমি উত্তর 24 পরগনা বসিরহাট সাব ডিভিশন দেখে নাও, বালুকে কোঅপারেট করো। তাহলে তুই দিলীপ তুই একটা কাজ কর, তুই চন্দ্রিমাকে নিয়ে নে। ঠিক আছে, আমি তো এমনি প্রতিদিন ববিদার সঙ্গে কাল রাত্রেও কথা হয়েছে। না ববি হুগলি একবার ঘুরে আসতে পারে তো, ববি এগুলো দেখেও পারবে, ববি হুগলিটা দেখে নেবে। আর বর্ধমান পূর্বটাও ববি তুই একবার দেখে নিবি, ওটা কাছাকাছি মেরে দিবি। ঠিক আছে, হাওড়া বর্ধমানটা দেখে নে, বীরভূমটা আমি পরে দেখে নিচ্ছি। সুব্রতদা মেদিনীপুর পশ্চিম করুন, মেদিনীপুর পশ্চিম করে আপনি একটু বাঁকুড়া যান, মেদিনীপুর পশ্চিম করার পরে আপনি একটু বাঁকুড়া পুরুলিয়াটা করে, শান্তিকেও আছে করে আপনি এদিক দিয়ে ফিরে আসবেন। আসার সময় আপনি একটু বর্ধমান পশ্চিমটা দিয়ে ফিরে আসবেন, আসানসোল ওই দুর্গাপুরের দিকটা দিয়ে। আর সুজিত তুমি পুরো জেলা, বসিরহাট সাব ডিভিশন, ব্যারাকপুর সাব ডিভিশন, বালুর সাথে কোঅপারেট করে টোটালটাই করো। আমার তাহলে বাকি থাকলো জেলা বীরভূম, আমার বাকি থাকলো দক্ষিণ 24 পরগনা, মন্টুরাই করছে, ভালো করে করছে, হ্যাঁ ওরা সবাই মিলে দেখে নি। উত্তরে তো এরা আছে, কোনো প্রবলেম নেই। মিদনাপুর ওয়েস্টে শুভেন্দু আছে, করে নিক, মুর্শিদাবাদে শুভেন্দু করে নিক, কারণ ওদেরও জেলায় ঝাড়গ্রাম আছে। পার্থকে বলো ঝাড়গ্রামটা দিতে, ববি লিখে নে, পার্থকে বল ঝাড়গ্রামে গিয়ে 2 দিন করে আসবে, এগুলো বাইকারে চলে যাওয়া যাবে। অরূপ তুই, আমি সুযোগ করে দিচ্ছি কিভাবে করা যায়, গৌতম দেব, রবি, বিনয়দের নিয়ে তুই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ওই 4টে করে দিয়ে আসবি গৌতমকে নিয়ে। এদিকে জেলাগুলো হয়ে গেল, বাকি কি থাকলো?
আর কোনো জেলা থাকলো বাকি? আর কলকাতা তো প্রত্যেকটা এমএলএরা আছে, কাউন্সিলররা আছে, তোরা দেখে নিচ্ছিস, কোনো অসুবিধা নেই। আর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গুলোকে বলে একটু এফেক্টিভ হতে, আইসি গুলোকে ইনভলভ কর, বিডিও গুলোকে ইনভলভ কর, অফিসার গুলোকে। এদের সাথে রেগুলার যদি আমরা এখন এমনি যেতে পারিনি বলে সবাই রেগুলার ভিডিও কনফারেন্স করছি। আর ডিজি সাহেবও, আপনি, সুরজিৎ, জ্ঞানবন্ত মিলে আপনারা একটা বিবেককেও নিয়ে নিন, একটা 4 জনের টিম করে। অনুজ তো আছে, অনুজকে তো কলকাতাটাই দেখতে হবে, ওটা বড় জায়গা। আপনারা একটা ভিডিও কনফারেন্সিং করে টাইম টু টাইম এসপিদের সাথে এবং কোথাও কোথাও আইসিদের কানেক্ট করে নিয়ে, কারণ যারা কাজ করছে তারাও তো একটা হয়। আর অল দ্য ডিপার্টমেন্টকে আমি বলবো, আপনাদের ফিল্ডে যারা অফিসার আছে, অল দ্য ডিপার্টমেন্ট, আপনাদের ফিল্ডে যারা অফিসার আছে জেলায়, লাইন ডিপার্টমেন্ট বা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, একজনকে নয় 3-4 জনকে গ্রুপে ডেকে আপনারা একটা করে ভিডিও কনফারেন্সিং আপনাদের অফিস থেকে করে নিন। আর যদি মিনিস্টার কলকাতা না থাকে, জেলা থেকে আসতে বলার দরকার নেই অত দূর থেকে, মিনিস্টারকেও আপনারা ভিডিও কনফারেন্সিং এ কানেক্ট করে দেবেন, সেটা ভালো হবে। আর কিছু আছে? সিএস কোথায় গেল? কালকে ফোরকাস্টটা যেটা পেয়েছি দিলাম, ও তো করে পিএম অফিস থেকে ফোন এসেছে। কালকে এটা হবে না, পরশুদিন দেখে নেব, পরশুদিন রেডি করে রাখুন 12 o'clock থেকে। রাজীব, আর কি বলার আছে তোমার বলো, আমি যেটা মিস করেছি বলো। না ম্যাডাম, ঠিকই বলেছেন। এই যে একটা পার্মানেন্স ইন দ্য রিপেয়ার ওয়ার্ক অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্ক, এটা একটু ভাবতে হবে সবাইকে। অ্যান্ড সেখানে যাতে এমার্জেন্সি নাম করে অনেক সময় আমরা দেখেছি ম্যাডাম একটু খরচাপাতি বেশি হয়, সে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। এমার্জেন্সি বলে খরচা বেশি করে করবো তা হবে না, এটা দেখে নিতে হবে, এটা মনে রাখতে হবে, এটা আমার সিএসআর এর মতো কাজ করতে হবে, যে আমার দায়বদ্ধতা, এটা এইভাবে মাথায় নিতে হবে। যেহেতু টাকা নেই, প্রত্যেকটা টাকার আমার দাম অনেক বেশি, এটা একটা। হ্যাঁ, প্লাস সেকেন্ড হচ্ছে ম্যাডাম, কনভার্জেন্স ম্যাক্সিমাম করতে হবে। বিকজ অনেকটা দপ্তর এমন আছে যে ইন্ডিভিজুয়ালি যদি কাজ করে তো কাজটাও কম হবে আর টাকাটাও বেশি লাগবে। তুমি একটা কাজ করো, কনভার্জেন্সের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ডেকে ইনস্ট্রাকশন দিয়ে তুমি একটা মিটিং করে নাও। আমি তো আজকে বলেই দিলাম, তো আমি যে টাস্ক ফোর্স করলাম, এই টাস্ক ফোর্সের মিটিং তুমি কাল করে নাও। কালকে করে নিচ্ছি ম্যাডাম। যেহেতু কাল 3টে থেকে আমার একটা অন্য ভিডিও কনফারেন্সিং আছে, ইয়েস ম্যাডাম জানি, অন্য লিডারদের সাথে, কাজে আমাকে তুমি কালকে পাবে না। মানে তুমি সেই সময়টা তুমি ওদের সাথে একটা কনফারেন্সিং করে দাও। আর সুব্রত, আপনাদেরও বলছি, ডিস্ট্রিক্টে আপনাদের যারা হেড আছে তাদের সাথে ডিএমদের এক্ষুনি বলবেন না, কারণ ডিএমরা যেহেতু বিভিন্ন, যে ডিএমরা খুব ব্যস্ত, ওদের বাদ দিয়ে আপনারা জেলা পরিষদ, পঞ্চায়েতে যারা আপনাদের আছে বা অফিসার আছে তাদের সাথে একটু কোঅর্ডিনেট করে নিন। দেখে নিন, পিএইচিরও মনোজ একটা করে নিতে পারে। পঞ্চায়েত তো করতেই হবে, এগ্রিকালচার করতে হবে, সমস্ত দপ্তরকে নিয়ে সব ডিপার্টমেন্টকে নিয়ে করতে হবে। ঠিক আছে, হেলথ ডিপার্টমেন্টও একটুখানি করে দেবে। আর কিছু কোয়েশ্চেন আছে সাংবাদিকদের? আপনারা দেখছেন তো যা ক্ষতি হয়েছে, কত কোটি টাকা খরচ হয়েছে, মানে ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকার, সেটা ডিটেলস স্টাডি না করে এক্ষুনি বলা যাবে না। বাট ক্ষতিটা সাংঘাতিক হয়েছে, ভয়াবহ হয়েছে, এত প্রাণ গেছে। তবুও ভালো যে সব ভালোর মধ্যেও যে অনেক প্রাণ রক্ষা পেয়েছে মানুষের সহযোগিতায়। রেস্টোরেশন ওয়ার্ক আমরা স্টার্ট করেছি, অনেক জায়গায় একটু টাইম নিচ্ছে, তার কারণ সেখানে কাজ করতে গিয়ে যদি আরেকটা অঘটন ঘটে সেজন্য দেখে শুনে করতে হচ্ছে, একটু টাইম লাগবে সেই জন্য। কিন্তু কাজটা আমরা শুরু করে দিয়েছি এই মিটিং এর মধ্যে দিয়ে, আপনারা বুঝতে পারছেন। কাল রাতেও কর্পোরেশন অনেক কাজ করেছে, ফায়ার ব্রিগেড অনেক কাজ করেছে, অন্যান্যরাও করেছে, ডিএমরা, এসপিরা সকলেই করেছেন, আইসিরা। কিন্তু বাদবাকি সিস্টেম করে কাজ আমরা শুরু করে দিলাম, কাজটা করব, টাইম টু টাইম আপনাদের জানানো হবে। এছাড়া যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বলুন। না, আমরা তো দেখলাম দিদি, কালকে নিজেরাও দেখেছি যে কি ভয়াবহ অবস্থা ছিল। যেমন কালকে আমরা নবান্ন থেকে বেরিয়েছি রাত 12:30টায়, পৌঁছেছি বাড়িতে 3:15। ভয়াবহ, তার মধ্যে কলকাতা পুরসভা এবং সবাই কাজ করেছে। কিন্তু একটু যে মৃত্যুর যে তালিকা 72, এই যে ব্রেকআপটা একটু আপনি যদি তখন বলছেন, একটু আমাদের ব্রেকআপটা একটু আরেকবার দেয় একটু। ভয়াবহ উদ্যোগ, সুন্দর উদ্যোগ, দারুণ। হাওড়াতে মারা গেছেন 7 জন,
নর্থ চব্বিশ পরগনা জেলায় মারা গেছেন 17 জন। পূর্ব মেদিনীপুরে মারা গেছেন 6 জন। চন্দননগর পুলিশ কমিশনারেট মানে হুগলি 2 জন। দক্ষিণ চব্বিশ পরগনা টোটাল নিয়ে হবে 18 জন। মানে বারুইপুরে মারা গেছে 6 জন, ডায়মন্ড হারবার 8 জন পুলিশ জেলা, আর বনগাঁওতে মারা গেছে 6 জন। দাঁড়ান আরো বেশি, হ্যাঁ ঠিকই আছে, বনগাঁওতে মারা গেছে 3 জন। টোটাল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হচ্ছে 6 আর 1 14 আর 3 17। নদিয়ায় রানাঘাটেও 6 জন মারা গেছে। ওই যাবার সময় কলকাতা থেকে হয়ে গেল যখন ঝড়টা, কলকাতায় তেল আর আইটা ঢুকে গেছে রানাঘাটে, ওখানেও 6 জন মারা গেছে। দেখুন টোটাল 57 জন, আর কলকাতায় 15 জন। কলকাতায় 15 জন মারা গেছে। নূর আলী লেন বেনিয়াপুকুরে 1 জন, জাননগর রোড বেনিয়াপুকুর আর 1 জন, ইনসাইড দ্য লেন ইন বিটুইন আলিমুদ্দিন স্ট্রিট এবং তালতলায় 1 জন, রিপন স্ট্রিটে 1 জন, জোড়াসাঁকায় 1 জন, জোড়াসাঁকো, কর্ণশ্রীতে মারা গেছেন 1 জন, মানিকতলা এলাকায় 1 জন, রিজেন্ট পার্ক ওই দেয়াল কোলাপস করে 2 জন ছেলে 2 জন মারা গেছে। হ্যাঁ, তিলজলায় মসজিদ বাড়ি লেনে 1 জন, করিয়া পিএস, গিরিশ পার্ক পিএস এরিয়ায় মুক্তরাম বাবু স্ট্রিটে 1 জন, বিবেকানন্দ রোড গিরিশ পার্ক পুলিশ স্টেশনে আরো 1 জন, কলাকার স্ট্রিট বড়বাজার এখানে 1 জন কোস্তা পিএসএ, আর হচ্ছে ওয়াটগঞ্জ পিএসএ 1 জন সত্য ডক্টর রোডে, আর ক্যালকাটা ক্লাব ভবানীপুর এরিয়াতে 1 জন। এটা আননোন, নামটা জানা যায়নি। কলাকার স্ট্রিটের নামটাও জানা যায়নি, আননোন আছে। বাদ বাকি নাম ঠিকানা পাওয়া গেছে। Cyclone, and you said that there is a financial crisis in Bengal and Central has not helped as far as COVID is concerned, and earlier also in Cyclone Bulbul. I'm not going for any controversy now. Yesterday what you have seen, the disaster, catastrophic, I can't imagine this type of disaster. We have never seen this type of. Everybody of Bengal is saying that earlier in the year 1737, there may be a disaster like this. There, so many persons have been died. This time also, thank God that at least we can save the lakhs of people because of the evacuation. We evacuated about more than 5 lakhs people for our relief center and this flood shelter. But instead of that, right now we have received the information up till now that 72 persons have been died because of the tree fallen and the village, this house damage, and for the electrification like short circuit like this, and because the water was mixed up with this electricity also, and so many agricultural field, the other field, it is totally disaster. 7-8 districts is fully damaged, but 4-5 districts I can tell you it is fully disaster. And there, how to restore the normalcy, how to restore the restoration work, the relief work, that we are planning now. You can watch that all the department heads, they are sitting here, including the Chief Secretary, Home Secretary and the police, and all the department heads and few ministers who are available in Calcutta. So now we have started our relief and rescue work, and today all the DMSPs and others, block officials, all they are in the field
They are trying to restore the situation. It will take some time because now also the weather is not that clear. It is cloudy, and not Bengal there will be a rain, and there will be a storm also. So we are waiting to see that. But we feel that it's a challenge, no doubt of it. We are facing the three type of challenge. Number one, COVID-19 is going on. So there are doctors, helpers, or health workers, or technicians, or all the officers, including DM, SP, and all IC, and all the municipal workers, panchayat workers, and the from laboratory to health workers, all they are working together. Number two, the migrants workers are also coming. More than 3-4 lakhs workers already reached in Bengal. So we are sending them to their district also, even the lockdown is going on. So bus, it is very difficult to maintain sanitization, and we are sending the people. That's a big work, big task. And number three, the disaster, what we faced yesterday. That is more than corona. And I feel that at this moment, at this hour of crisis, let us work together to help the people, to extend our full cooperation to the people. Afternoon, Amit sir gave me a ring, phoned me, because all the phone is also down. Even the district, it is totally disconnected. So we cannot talk to the people even. But let us restore this, and he already assured me that they will extend their full help. And I will request the Prime Minister also to visit, have a look, how Sundarban, the Bay of Bengal, it is the border of Bangladesh, and surrounding areas also, how it has been affected. The disaster is disaster. Now the restoration work started, so all the things will clear. But if we can clear the things also, the evidence will prove that it's a big loss. And I will appeal to all the people of Bengal and the countrymen, even my world, my brothers and sisters, and central government, including all the officials and the politicians. Please extend your cooperation and help at this crisis hour. কালকে আপনি বলেছিলেন মুখ্য সচিব প্রিলিমিনারি রিপোর্ট দেবেন। ওই রিপোর্ট তো এখন রিপোর্ট কালেকশন হচ্ছে। যে ভয়াবহ দুর্যোগ হয়েছে, এটা কালেক্ট করতে টাইম লাগবে। অল দ্য ইভেন আই স্যালুট টু মাই অফিসিয়ালস and the panchayats, municipalities, and all block leaders, including MLAs, MPs, all, they are working in the field. It is very difficult. The road is blocked. The pond is totally, nobody knows where is the road and where is the pond. So the local people knows that. But they are, instead of all these odds, they are working in the field. They started their working. So now we cannot collect all the information unless the district magistrate gave us the full report. We are collecting the reports. Death you have already received. আপনি তো জেনেছেন মৃত্যু সংখ্যাটা, এবং লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছেন বিকজ আমাদের সবাই মিলে আমরা ইভাকুয়েট করতে পেরেছিলাম বলে তাদের। সুতরাং অনেক ঘরবাড়ি, চাষির ক্ষেত্র থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, ক্ষেত থেকে শুরু করে, আমের বরজ থেকে শুরু করে, পানের বরজ থেকে শুরু করে সব আম প্রায় ঝরে পড়েছে। মানে এইরকম একটা সিচুয়েশন। কত লোকের বাড়ি ভেঙে গেছে, কত লোকের টিন উড়ে গিয়ে পাঁচিল ভেঙে পড়ে মারা গেছে। ঝড়ের যে তাণ্ডব, 400 কিলোমিটার জুড়ে তাণ্ডব চলে গেছে। রানাঘাটে লেজ, আর কলকাতায় এই রানাঘাটে চলে গেছে আই, আর কলকাতায় পুরো টেল। মানে কতটা এরিয়া জুড়ে তাণ্ডবটা হয়েছে সে আপনারা তো কাল ছিলেন, আপনারা জানেন। সুতরাং ডিটেলস রিপোর্ট পেতে টাইম লাগবে, বাট আমরা যেটা এখনো পর্যন্ত প্রিলিমিনারি রিপোর্ট পাচ্ছি সেই রিপোর্টটা খুব ভয়ঙ্কর। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই আছি, সবাই মিলে ভাগ করে খাবো। আধখানা রুটি থাকলে সেটা ভাগ করে আমরা সবাই মিলে খাবো। বাংলা অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এবং বাংলা যে কোনো মোকাবিলা করবার জন্য যে কোনো দুর্ঘটনা বা দুর্ভাগ্য যাই হোক, এটা দুর্ভাগ্য যে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা যতটা পারবো আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করব। আর পরশুদিন আমি চেষ্টা করব, যদি আকাশ ক্লিয়ার থাকে, তাহলে আমি একটু এরিয়া সার্ভে করব।
উত্তর এবং দক্ষিণ সুন্দরবন এরিয়া, সারাউন্ডেড এরিয়াগুলো নিজে একটু দেখবো, কারণ কলকাতা আমি দেখেছি ভয়ঙ্কর। আমি তো আপনাকে দেখালাম দু একটা ছবি, আমি বাড়ি যেতে যেতে দেখছিলাম কি ভয়ঙ্কর। কলকাতায় যদি এই অবস্থায়, গ্রামে কি হয়েছে। বিশেষজ্ঞরা সবাই বলছেন যে আইলার থেকেও ভয়াবহ জাতীয় বিপর্যয় কার্যত হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো টাকার আশ্বাস কি আপনাকে দিয়েছেন? আপনাকে তো ফোন করছেন অমিত শাহ। ওনারা আজকে ফোন করেছেন, কালকে তো সারাদিন আমরা দুর্যোগের মধ্যে ছিলাম এবং আমরা চোখে দুর্যোগটা দেখেছি, ওনারাও জেনেছেন, ওনারাও তো বিভিন্ন টিভির মাধ্যমে বা ওনাদের নানা রকম এজেন্সি আছে তাদের মাধ্যমে জানতে পেরেছেন এটা কত ভয়ঙ্কর। সুতরাং আমি বলেছি যে আমাদের ডিজাস্টারে এই সুযোগে এই সময় সম্পূর্ণভাবে হেল্প করা উচিত এবং আমি আশা করি ওরা করবে। লেটাস হোপ সো, দেখা যাক। না পাওয়া পর্যন্ত তো বলতে পারবো না, কারণ আমি তো এটা জানি না। কিন্তু এখন যেহেতু কাজ শুরু করতে হবে, তাই আমরা 1000 কোটি টাকার একটা ফান্ড, আমাদের কিছু নেই তা সত্ত্বেও মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। 1000 কোটি টাকা দিয়ে আমরা প্রাথমিক ফান্ড তৈরি করেছি একটা, যার থেকে আমরা ভাঙন থেকে শুরু করে, নদী ভাঙন থেকে শুরু করে, জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, আরো হয়তো অনেক লাগবে, কিন্তু প্রিলিমিনারি কাজটা যাতে আমরা চালাতে পারি। হ্যাঁ, কিন্তু কানেকশন ছিল না দুপুর পর্যন্ত, আমার কোনো ফোনেই কানেকশন ছিল না। ফলে আমি ছবিগুলো তুলেছিলাম কিন্তু পাঠাবার উপায় নেই। আমি তো মেসেজ পেয়েছি অনেক লেটে, কিছুক্ষণ আগে থেকে মেসেজ আসতে শুরু করেছি। হোয়াটসঅ্যাপের কানেকশন কিচ্ছু নেই। সুতরাং কানেকশন আমি কানেকশন পেয়ে গেলে দিয়ে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। রাজীব, তাহলে শেষ? হ্যাঁ ম্যাডাম।